আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ভাষণ দানকালে বললেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপর বায়তুল্লাহর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ পালন করো। একটা লোক বলে উঠল, হে আল্লাহর রাসূল, প্রতি বছর তা করতে হবে কি? তিনি নিরুত্তর থাকলেন এবং লোকটি শেষ পর্যন্ত 3 বার জিজ্ঞাসা করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছরে হজ ফরজ হয়ে যেত, আর তোমরা তা পালন করতে অক্ষম হতে। অতঃপর তিনি বললেন, তোমরা আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও, যতক্ষণ আমি তোমাদেরকে তোমাদের স্ব অবস্থায় ছেড়ে রাখব। কেননা তোমাদের পূর্বেকার জাতিরা অতিমাত্রায় জিজ্ঞাসাবাদ ও তাদের পয়গম্বরদের বিরোধিতা করার দরুন ধ্বংস হয়েছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো কিছু করার আদেশ দেব, তখন তোমরা তা সাধ্যমতো পালন করবে, আর যা করতে নিষেধ করব তা হতে বিরত থাকবে। উক্ত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম কাজ কি? তিনি বললেন, আল্লাহ আল তার রাসূলের প্রতি ঈমান রাখা। জিজ্ঞাসা করা হলো, তারপর? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় তাকে জিজ্ঞাসা করা হলো, তারপর? তিনি বললেন, হজ পালন করা, অথবা মাবরুর অথবা বিশুদ্ধ বা গৃহীত হজ সেই হজকে বলা হয় যাতে হাজি কোনো প্রকার আল্লাহর অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত হয়নি। উক্ত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করল এবং তাতে কোনো অশ্লীল কাজ করল না, পাপাচার করল না, সে ব্যক্তি ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। এবং উক্ত রাবি রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি উমরা পরবর্তী উমরা পর্যন্ত ওই দুয়ের মধ্যবর্তী সময়কৃত পাপরাশির জন্য কাফফারা হয়, আর মাবরুর বিশুদ্ধ বা গৃহীত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কাবার দিকে স্বগৃহ থেকে তোমরা বের হওয়াতে তোমার সওয়ারির প্রত্যেককে পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব লিপিবদ্ধ করবেন এবং একটি করে পাপ মোচন করবেন। আরাফায় অবস্থানকালে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং তাদেরকে নিয়ে বা হাজিদেরকে নিয়ে ফেরেশতাবর্গের নিকট গর্ব করেন, বলেন, ওই যে আমার বান্দাগণ আলুথালু কেশে ধুলা মলিন বেশে দূর দূরান্তর পথ অতিক্রম করে আমার কাছে এসে আমার রহমতের আশা করে এবং আমার আযাবকে ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি, তাহলে তারা আমাকে দেখলে কি করতেন? সুতরাং তোমার যদি বালির পাহাড় অথবা পৃথিবীর বয়স অথবা আকাশের বৃষ্টি পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তা ধৌত করে দেবেন। পাথর মারার সওয়াব তোমার জন্য জমা থাকবে। মাথা নেড়া করলে প্রত্যেক চুলের বিনিময়ে একটি করে সওয়াব লেখা হবে। অতঃপর কাবা গৃহের তাওয়াফ করলে তুমি তোমার পাপরাশি থেকে সেদিনের মতো বের হবে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল। আসসালামু আলাইকুম লিসনার্স, স্বাধীনমিউজিক.com এর ভৌতিকতার মায়া আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি ডক্টর আলিফ। আমি আগে অনেকবার অনেক জায়গায় স্টোরি বলেছি এবং আপনাদের সকলে যারা নতুন আমাকে শুনছেন তাদের জন্য বলছি, আমি আমার প্রত্যেকটি ঘটনার শুরুতে আগেই কিছু হাদিসের তালিম করে নিই। এটি আমাকে যিনি ঘটনা পাঠাতেন রেফায়েত ভাই, তার উপদেশ বলা চলে। এবং আমি মনে করি যে আমাদের গায়েবী জিনিসের প্রতি যতটুকু বিশ্বাস আছে তার থেকে একটু বেশি বিশ্বাস স্থাপন করা বা ঈমান আনাটা অত্যন্ত জরুরি। আমাদের বর্তমান জমানায় বা বর্তমান জীবনে আমরা প্রকৃতি নিয়ে যে ধরনের নাস্তিকের লীলা খেলা খেলি, সেদিক থেকে বের হওয়ার জন্যই জাস্ট আমার কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। আমি যেসব হাদিসগুলো তখন পর্যন্ত পড়ে শোনালাম তা বুখারী শরীফে আছে, যা 1773 নম্বর আয়াত, মুসলিম শরীফের 3355 নম্বর আয়াতে মেনশন করা আছে, বুখারী শরীফ নম্বর 1521, 1819 থেকে 1820, মুসলিম শরীফের হাদিস নম্বর 3357 থেকে 3358, বুখারী শরীফের 26 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 258 নম্বর হাদিস থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে কিছু হাদিস শুনিয়েছি।
ক্ষমা করবেন যদি আমি অতিরিক্ত কথা বলে থাকি। আমি নর্মালি আমার প্রত্যেকটি ঘটনা শুরুর আগেই হাদিস দিয়েই শুরু করে থাকি। সুতরাং ভৌতিকতা মায়াতে আপনারা যদি আপনার ঘটনা পাঠাতে ইচ্ছুক হন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন, দ্যাট ইজ BHOUTI ভৌতিকগতা@gmail.com। এখানে আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমি চলে যাব আমার ঘটনায় এবং আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। রাত 2:30। দুজন লোক হাতে হারিকেন নিয়ে তড়িঘড়ি করে কাদের মিয়ার বাড়ির উঠোনে এসে ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। সেই সময় কাদের গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ জানালাতে হালকা করে কয়েকটা টোকা পড়ে। টোকা পড়ার শব্দে কাদের হালকা করে চোখ মেলে তাকায়। আধো আধো ঘুমে এসে শুনতে পায় ফিসফিস করে কেউ বলছে, কাদের, অমুক তো মারা গেছে, জলদি বাইরে আয়। কাদের বিষয়টা তেমন বুঝতে পারে না, তাই সেই হালকা করে জানালা খুলে দেখে তার পরিচিত দুজন লোক দাঁড়ানো। মৃত্যুর খবর শুনে তিনি জলদি বিছানা ছেড়ে ওঠে, ঘরের বাইরে আসে, এসে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তারা বলে, ও তো কিছুক্ষণ আগে মারা গেছে রে, জলদি চল, ওকে দাফন দিতে হবে, তাছাড়া লাশ বেশিক্ষণ রাখা যাবে না, লোকজন জানাজানি হয়ে গেলে তো অনেক বড় সমস্যা। এই কথা শোনা মাত্রই কাদেরের বুক ধুক করে ওঠে। সেই দুজনের সাথে এই রাতের বেলায় তড়িঘড়ি করে কাদের বেরিয়ে পড়ে লাশের বাড়ির উদ্দেশ্যে। লাশের বাড়ির উঠোনে যেতেই কাদের দেখে 4-5 জন লোক উঠোনে দাঁড়িয়ে আছে এবং তারা খুব আস্তে আস্তে চাপা স্বরে বলছে, এই লাশকে এখনই দাফন দিতে হবে। কিন্তু লাশ কে বের করবে? লাশ বের করার মতো সাহস তাদের মধ্যে কারোর হচ্ছিল না। সকলেই ভয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। এরপর কাদের সহ তাদের মধ্যে থাকা আরেকজন ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে গিয়ে দেখে খাটের উপর একটা লাশ, চোখ মেলে বড় বড় করে তাকিয়ে আছে, গাল থেকে চোয়াল পর্যন্ত বিশাল বড় একটা হাসি। মুখের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে এই হাসির শব্দ যেন ঘরের চারিপাশেই শোনা যাচ্ছে, প্রকম্পিত হচ্ছে। চারদিক থেকে হাসির শব্দে তাদের দুজনের বুক কেঁপে ওঠে, স্বাভাবিক যে কোনো মানুষেরই হওয়ার কথা। তারা দুজন বাইরে আসে, এসে পাশ থেকে 3টা শক্ত গাছের ডাল 3 টুকরো করে কেটে নিয়ে আবারও ঘরের ভেতর প্রবেশ করে। ডালটি হাতে নিয়ে সেই লাশটিকে স্পর্শ না করে ছোট ছোট ডালের 3টা টুকরা লাশের পিঠের নিচ দিয়ে কোনোভাবে ঢুকিয়ে লাশটিকে মাটিতে নামায়। তারপর বাকি 4 জনকে ভেতরে আসতে বলে এবং সেই ডালের 3 মাথায় 3 জন করে মোট 6 জন সেই ডালের মাথা ধরে লাশটিকে কোনোভাবে ঘর থেকে বের করে নিয়ে যায় গোসল করানোর জন্য। যখন তারা লাশটি ঘর থেকে বের করতে যাবে তখন তাদের মধ্য থেকে 2 জনের নজর লাশটির দিকে পড়ে। এক পলকের জন্য তারা দেখে লাশটি যেন তাদের দিকে তাকিয়ে জোরে জোরে খিলখিল করে হাসছে। হাসির কারণে তাদের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। লাশ ঠান্ডা হয়, কিন্তু জীবন্ত মানুষকে ঠান্ডা করার জন্য লাশের একটা ছোট্ট মুভমেন্ট যদি কেউ চোখে পড়ে সেটাতেই এনাফ। হঠাৎ এমন একটি দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে ডালের মাথার সাইডটি ছেড়ে দেয়, যার ফলে লাশটি ধপাস করে মাটিতে পড়ে যায়। লাশটি যখন মাটিতে পড়ে যায় ঠিক সেই সময় অনবরত পাখির কিচিরমিচির শব্দ। মনে হতে থাকে যেন গাছপালার ডালে ডালে বিভিন্ন পাখি দাপাদাপি করছে। তারা খুব কষ্ট করে লাশটা ঘর থেকে বের করে নিয়ে আসে। ঘরের বাইরে লাশ আনার সাথে সাথে কোকিল, পেঁচা, ঘুঘু ডাকাডাকি করছে। ডাকার ধরন দেখে মনে হচ্ছে এরা কোনো ডাকাডাকি করছে না, এক একটা পাখির ডাক যেন এক একটা আর্তনাদ। তারা কান্নাকাটি করছে। পরিবেশটা একদম থমথমে হয়ে গেল। এমনিতেই কোনো একটা লাশ মারা বা কোনো একটা মানুষের মৃত্যু হলে এলাকাটা, জায়গাটা, স্থানটা থমথমে হয়ে যায়। সেই জায়গাটাও থমথমে, সব কিছু যেন একেবারে মুহূর্তের মধ্যে নিশ্চুপ। লাশ গোসল করানোর জন্য তারা লাশটিকে একটা চৌকির মধ্যে রাখে। যখন লাশ তারা চৌকির মধ্যে রাখে ঠিক তখন মনে হচ্ছিল দূর থেকে কেউ তাদের দিকে কয়েকশো পাতিল ছুঁড়ে মেরেছে। পাতিল ছুঁড়ে মারা পড়ার শব্দ স্পষ্ট তারা তাদের কানে শুনতে পায়। তারা ভয়ে কেঁপে ওঠে এবং কাদের বলতে থাকে, তাড়াতাড়ি হাত চালা, এখনই গোসল করানো শেষ করতে হবে। যেহেতু লাশটা ধামাচাপা দেওয়া লাগবে তাই যত দ্রুত সম্ভব লাশটাকে দাফন করার জন্য গোসল করাতে হবে জলদি। কাদের সহ আরেকজন মিলে মোটা কাপড়ের ব্যবস্থা করে এবং সেই কাপড় তারা দুজন হাতের মধ্যে মোটা করে পেঁচিয়ে নেয়। সেই সাথে নিজেদের চোখ শক্ত করে কাপড় বেঁধে দিয়ে দেয় আর সেখানে থাকা বাকি 2 জনকে বলে লাশ দাফন করার জন্য কবর খোর। হারিকেন নিয়ে সেই 2 জন কবরস্থানে চলে যায়। বাকিরা লাশটিকে গোসল করাতে যায়। তারা যখন চোখে কাপড় বেঁধে লাশটিকে গোসল করাতে যাবে
ঠিক তখন মনে কানে ভেসে আসছিল দূর থেকে কেউ কাঁসার কলসে জোরে জোরে বাড়ি মারছে, আর সেই বাড়ি মারার শব্দ তাদের কান পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। তখন তারা লাশের গায়ে পানি ঢেলে গোসল করাতে যায়। ঠিক তখন তাদের কাছে মনে হচ্ছিল আশেপাশের গাছগুলো উপর থেকে কারা যেন নেমে আসছে খুব দ্রুত গতিতে। পাতার ডালের সাথে ডালের বাড়ি খাওয়ার মুড়মুড় শব্দ হচ্ছিল। শব্দের ফলে তারা আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করে। আর ওইদিকে যেই দুইজন লোক কবরস্থানে কবর খুঁড়তে গিয়েছে তাদের সাথে ঘটে একটা ঘটনা। তাদের মধ্য থেকে যখন একজন কোদাল দিয়ে মাটি এক কোপ দেয়, ঠিক সেই সময় তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। কোপ দেওয়ার শব্দ মনে হলো অনেকগুলো পাখি ঝাঁক বেঁধে কিচিরমিচির করতে করতে উড়ে গেল। যতবার মাটিতে কোপ দেয় ততবার তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। এর মধ্যে তারা শুনতে পায় কারো পায়ের প্রতিধ্বনি দানবের মতো হেঁটে আসছে তাদের দিকে। প্রতিটি পায়ের কদমে যেন মাটি কাঁপিয়ে দিচ্ছে। আর এদিকে কাদের সহ আরেকজন মিলে কোনো রকম লাশের হাত পা রানের চিপা আঙ্গুলগুলো খিলাল করে কোনোভাবে গোসল কাজ সম্পন্ন করে এবং একটা কাপড় দিয়ে পুরো শরীর কোনো রকম পেঁচিয়ে ফেলে। আর বলতে থাকে জলদি করে লাশটা কবর দিতে হবে, লাশ থাকা মানে বিপদ। কাপড়টা কোনো রকম পেঁচিয়ে সেখানে থাকা 4 জন ব্যক্তি, 2 জন পায়ের দিকে 2 জন মাথার দিকে ধরে এক প্রকার দৌড়ের মতো কবরস্থানের দিকে লাশ নিয়ে যেতে থাকে। তারা যখন লাশ নিয়ে কবরস্থানে যেতে থাকে তখন তাদের কাছে মনে হচ্ছিল তাদের পেছন পেছন অনেকে তাদের গতিতে দ্রুত এগোচ্ছে। কান্নার রোল পড়ে গেছে, পিছনে কাঁদতে কাঁদতে লোকজন পেছন থেকে আসছে। কেউ চাপা স্বরে কান্না করছে, কেউ বা জোরে জোরে কান্না করছে। কান্নার শব্দ আকাশে বাতাসে কেমন একটা প্রতিধ্বনি হয়ে কোনো জায়গা থেকে বাড়ি খেয়ে আবার ফেরত আসছে। আর তাদের পাশ কাটিয়ে কেউ এক প্রান্ত থেকে অনেক অন্য প্রান্তে দ্রুত গতিতে দৌড়ে দিয়ে যাচ্ছে। কবরস্থানে পৌঁছাতে দেখে বাকি 2 জন হ্যারিকেনের আলোয় মোটামুটি অর্ধেক কবর খুঁড়ে ফেলেছে। যেহেতু তাদের সাথে কোনো কিছু সমস্যা হচ্ছে তাই কাদের তখন বলে ওঠে, কবর আর খোলা লাগবে না, একে এখনই দাফন করতে হবে। কোনো প্রকার জানাজা ছাড়াই তারা সেই লাশটাকে কবরস্থ করতে যায়। যখন কবরস্থ করতে যায় ঠিক তখনই ধূপ করে হ্যারিকেনের আলোটা নিভে যায়, যেই আলোটি তাদের ভরসা ছিল। চারদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। কোনো রকম লাশটা তারা কবরে রাখে। লাশটা কবরে রাখতেই বানরের ডাকাডাকি শুরু হয়ে যায়, পাখির কিচিরমিচির শব্দ, সেই সাথে লাশের খিলখিল হাসিতে মনে হচ্ছিল মাথার উপরের গাছ ভেঙে এখনই তাদের মাথার উপর পড়বে। গাছগুলো যেন একেবারে তাদের মাথার কাছে নুয়ে আছে। লাশ কবরে রেখে তড়িঘড়ি করে হাত দিয়ে কোনো রকম মাটিগুলো লাশের উপর ফেলে মাটি চাপা দিতে যাবে, ঠিক তখনই বাঘের গর্জনের শব্দ। ভয়ে তাদের গলা শুকিয়ে আসছিল। যতটুকু মাটি দেওয়ার দিয়ে সেখান থেকে এক প্রকার দৌড় দিয়ে তারা পালায়। কিন্তু যখন তারা দৌড় দিতে থাকে তখন পেছন পেছন দানবের কদমের ন্যায় কেউ ধাওয়া করতে থাকে। কান্নার শব্দ তাদের কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। পেছন ঘুরে দেখতে পায় বিশাল বিশাল নেকড়ে, হায়না, বাঘ রক্ত চক্ষুর ন্যায় তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। বলা যায় ধেয়ে আসছে। চারিপাশে গরম বাতাস। এই গরম বাতাসের মধ্যে একটা তাপ ছিল, আগুনের তাপ। মনে হচ্ছিল আগুন ধেয়ে আসছে পেছন থেকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। বিদেশ ফেরত শাহিন দেশে আসে। যেহেতু বিদেশ অনেকটা সময় কাটিয়েছে তাই দেশে এসে চিন্তা করে কিছু জমি জমা যদি কিনা যায়। নিজের গ্রামে তেমন মন মতো ভালো জায়গা পাচ্ছিল না, তাই তিনি আশেপাশে গ্রাম ভালো জমির খোঁজ করছিল। তখন সে কোনো এক লোকের মাধ্যমে খোঁজ পায় পাশের গ্রামের একটা জমির মালিক, যিনি তার ছেলে জমিটা বিক্রি করবে। যেহেতু জমিটা ভালো পজিশনে আর দামও কম, তাই জমিটা তার পছন্দ হয়ে যায়। কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য, জমি মাপার এবং আনুষঙ্গিক কাজগুলোর জন্য সে গ্রামের চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানের অফিসে বসে সবাই আলাপ আলোচনা করে। জমির ভালোভাবে যাচাই বাছাই করার কথাবার্তাও হয় সেখানে উপস্থিত থাকা কাদের দাদা শাহিনকে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি এই জমি কিনতে চান? তখন শাহিন বলে, জি। তার কথা শুনে সেখানে থাকা লোকজন বেশ অবাক হয়ে যায়। সকলে মিলে তাকে বলে, আপনি ভালোভাবে জেনে শুনে জমি কিনছেন তো? আসলে সবাই তাকে ইশারা ইঙ্গিতে কিছু বোঝাতে চাচ্ছিল।
তাকে সাবধান করতে চাইছিল, কিন্তু তখন শাহিন তাদেরকে সাথে সাথে জানায় যে সে সব জেনে শুনে বুঝেই জায়গাটা কিনতে যাচ্ছে। আর আগে যেহেতু মালিকের ছেলে তাকে বলেছিল যে এই জমি নিয়ে মানুষ নানা রকম কুসংস্কার বলে বেড়ায়, তাতে যেন শাহিন কান না দেয়। তাছাড়া এই জমির মালিকের ছেলে জানায় যে এই জমি নিয়ে সবাই হিংসা করে। যেহেতু শাহিন আগে থেকেই জানতো গ্রামের লোকজন এই ধরনের কথা বলবে, তাই শাহিনও মনে মনে ভাবলো যে সবাই তাকে জমিটা না কেনার জন্য এমনভাবে প্রশ্ন করছে কেন, যেন সে জমিটা কিনতে না পারে এবং জমিটা চাওয়াতে তো অনেক বড় অন্যায় হয়ে গেছে। শাহিন তখন সবাইকে জানায় যে সে যা করছে ভেবেচিন্তেই করছে। সেখানে থাকা সবাই সবার সম্মতিক্রমে শাহিন জমিটা কিনে নেয়। জমি জমা কেনা শেষে এখন তার জমি ফেলে রাখা যাবে না, এটাতে কাজ করতে হবে, ঘরবাড়ি করতে হবে। যখন সে ঘরবাড়ি করতে যাচ্ছে তখন মানুষজন তাকে নানা রকম বাধা দিত। সে সেসব কথায় আর কোনো পাত্তা দিত না। জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেকদিন কোনো মানুষের বসবাস নাই। বাড়ির সামনে উঁচু একটা ভিটা আর কিছু পুরনো বাঁশ, যেগুলো ইতিমধ্যেই ঘুনে খেয়ে ফেলেছে। তারপরও তারা তাদের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে মাটির সাথে। এখন এগুলো পরিষ্কার করার জন্য শ্রমিক লাগবে। যেহেতু এই গ্রামের মানুষ চাচ্ছিল না যে সে জায়গাটা কিনুক, তাই এই গ্রামের কোনো শ্রমিক তিনি এই গ্রামের কোনো শ্রমিকই খুঁজলেন না। তিনি তার পাশের গ্রামের কয়েকজন শ্রমিকের সাথে কাজের ব্যাপারে কন্ট্রাক্ট করলেন, কিন্তু তারা সবাই কাজ করার ব্যাপারে অনাগ্রহ দেখায়। তারা কেউ এই কাজ করতে রাজি না। শেষে শাহিন তার গ্রাম থেকে 2 গ্রাম পরে গিয়ে 4 জন শ্রমিক পায় যারা কাজ করতে আগ্রহী। তার পরদিন সেই 4 জন শ্রমিক কাজের জন্য আসে। শাহিন তাদের জায়গাটা দেখিয়ে দেয়। তারা যখন কাজ করতে আসে আশেপাশের গ্রামের মানুষ কানাঘোষা করতে থাকে। গ্রামের পলিটিক্স যেটা, তাদের মধ্যে আলী নামের একজন লোক এই শ্রমিক বিষয়ে জিনিসটা খেয়াল করে এবং তারা কানাঘোষা করে বলে কথা শুনে ফেলে। তারপর তিনি পাত্তা না দিয়ে কাজে মন দেয়। যেহেতু ভিটা বাড়িটা ছিল উঁচা আর এইটা ভেঙে করে সমান করবে, তারপর কাজ করতে হবে। আর আশপাশটাতে অনেক গাছপালা ঝোপঝাড়, এগুলো পরিষ্কার করতে হবে। তারা যখন কাজ শুরু করবে তখন গ্রামের একজন লোক বলে ওঠে, এখানে বাড়ি ঘর করবা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো না, এখানে খারাপ কিছু আছে, পরে কোনো ঝামেলা হলে আমরা কিন্তু এর দায়ভার নিব না। এই সেই নানান কথা। শাহিন শ্রমিকদের বলে, দেখো এরা আসলে আমাদের ভালো চায় না, হিংসা করে। আমি অন্য গ্রাম থেকে এসে জমি জমা কিনছি, তাই এরা তাদের চোখে নজরে লেগেছে। কোনো সমস্যা নাই, তোমরা কাজ করো, তোমাদের আমি পারিশ্রমিক বাড়িয়ে দেব। শ্রমিকরাও খুশি। আশেপাশের গ্রামবাসীদের বলে যাওয়া হবে, আমরা বুঝে নেব, আপনাদের বুঝতে হবে না। এই কথা শুনে সবাই সেই স্থান ত্যাগ করে আর তারা খুশি মনে কাজে লেগে পড়ে। কিন্তু আলী একটা বিষয় লক্ষ্য করে যে সবাই যখন চলে যায় তখন পরিবেশটা কেমন থমথমে হয়ে যায়। আলীর গায়ে কাটা দিতে থাকে। মনে হতে লাগলো উঁচু ভিটার উপর থেকে কেউ যেন তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলীর কাছে অস্বস্তি লাগতে থাকে, কিন্তু কাউকে সে তেমন কিছু বলে না। তারপর প্রথমে তারা উঁচু ভিটাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা যখন জমিতে মাটির উপর কোদাল দিয়ে কোপ দেয় তখন মনে হয় যেন মাটি না, তারা পাথরের উপর কোপ দিচ্ছে। কোদাল যেন 5 ইঞ্চিও ডাবছে না মাটিতে। তারা কয়েকবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা মাটি কোপাতে পারছে না। এভাবে ঘন্টাখানেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কি হচ্ছে না কাজ। পাশের পুকুর থেকে পানি এনে মাটি ভেজাতে থাকে। আবার মাটি ভিজে গেলে হয়তো নরম হয়ে যাবে, কোপাতে সুবিধা হবে। কিন্তু মাটি ভেজানোর পরও তারা সেই একই যেই লাউ সৈকদু, মাটি তারা কাটতে পারে না। মাটি কাটার কাজ অফ করে তারা মাটির উপর থাকা ঘুনে খাওয়া খুঁটি সরাতে যায়, কিন্তু সেখানেও একই অবস্থা। ঘুনে খাওয়া বা সাধারণত নরম হয়, হাত দিয়ে অনেক সময় ভেঙে ফেলা যায়। কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল এটা কোনো জরাজীর্ণ বাঁশ না, এটা একটা পিলার। মনে হচ্ছে পিলার দাঁড় করানো। সারাদিন পরিশ্রম করে 100 ভাগের 1 ভাগও কাজ তারা সম্পন্ন করতে পারেনি। তাদের মধ্যে থেকে 2-1 রেগেই গেল যে কি কাজ করতে আসলাম, কাজের কোনো কিছু ঠিক নেই, শুধু পরিশ্রমটা করলাম। যেহেতু তারা এখানে কাজ করতে আসছে তাই যত কিছু হোক কাজ তো করতেই হবে। সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় কাজের তেমন অগ্রগতি হয় না, তাই তারা কাজ স্থগিত রেখে ওই ভিটার পাশেই তেরপল দিয়ে একটা থাকার জায়গায় কোনো রকম বানিয়ে থাকা শুরু করে। ওই রাতটা থাকার ব্যবস্থা করে। যেহেতু সেদিন তাদের কাজের প্রথম দিন হয়, ফলে তাদের রান্নার কোনো সরঞ্জাম ছিল না। তাই শাহিন শ্রমিকদেরকে বলে কালকে সকালে তাদেরকে রান্নার সকল সরঞ্জাম কিনে দিয়ে যাবে আর তারা এখানেই রান্না করে খাবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর তাদেরও খাওয়ার দরকার, তাই শাহিন নিকটস্থ একটা হোটেল থেকে তাদের রাতের খাবার ব্যবস্থা করে, তাতে রাত পার করেও দুপুর অবধি খাবার খেতে পারে। তো রাতের খাবার শেষ করে তারা সকালে ঘুমিয়ে যায়। সেদিন রাতে আলীর স্বপ্ন দেখে একজন বয়স্ক মহিলা, চুলে জটলা পাকানো,
তন্ত্র সাধনা করছে এবং তার সামনে আগুনের শিখা প্রজ্বলিত হচ্ছে দাউ দাউ করে অবস্থায়। আর তার পাশে একটা মৃত মানুষের লাশ। সেই বয়স্ক মহিলাটি বিড়বিড় করে কিছু একটা পড়ছে আর সেই লাশের উপর লাল আবির ছিটাচ্ছে এবং বুকের উপর এঁকে দিয়েছে একটা চিহ্ন। এবার আলী আরও স্বপ্ন দেখে যে এই বয়স্ক মহিলা সেই লাশটার হাত থেকে 5টা আঙ্গুল কেটে নেয় এবং 5টা কাটা আঙ্গুলের মাথায় ধারালো সূচ অনবরত ঢুকিয়ে যাচ্ছিল। সেই মহিলা যখন সেই মৃতদেহের আরেকটা হাতের আঙ্গুল কাটতে যাবে ঠিক তখন দেখে লাশটা তার দিকে তাকিয়ে অনবরত হাসছে। যখন মহিলাটি তার অন্য হাতের আঙ্গুলগুলো কেটে নিল তখন লাশটা ঘের ঘের করে ঘোঙানোর মতো শব্দ করছিল। মনে হচ্ছিল লাশটা ব্যথা পাচ্ছে কিন্তু বলতে পারছে না। একটু পর সেই তান্ত্রিক মহিলা সেই লাশের মুখটার ভেতর কিছু একটা ঢুকিয়ে দেয় এবং সুই দিয়ে ভালো করে মুখটা সেলাই করে দেয়। যখন সেলাই করতে লাগলো ঠিক তখন আচমকা সেই মহিলার সামনে 2টা বড় শকুন ধপাস করে মাটিতে আছাড় খেয়ে পড়ে। শকুন 2টা ডানা মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। মহিলাটা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। যখন সে ভয় পেয়ে যায় ঠিক তখন সেই মহিলাকে অদৃশ্যভাবে কেউ 2 হাত টেনে ছিঁড়ে ফেলতে লাগে। সেই তান্ত্রিক মহিলা ব্যথায় কোকড়াতে লাগলো আর চিৎকার করতে লাগলো। একটা সময় সেই মহিলার একটা হাত টেনে ছিঁড়ে ফেলা হলো, রক্ত টুপ টুপ করে পড়ছে হাত থেকে। ঠিক সেই মুহূর্তে অদৃশ্যভাবে একটা রশি এসে তার গলায় পেঁচিয়ে যায় এবং তাকে ফাঁসির মতো করে শূন্যে ঝুলিয়ে দেয়। মনে হচ্ছিল নিচ থেকে কেউ রশিটার জোরে টান দিয়ে ধরে রেখেছে। মহিলাটার দাঁত জিহ্বার উপর কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। মুখ দিয়ে রক্ত গলা অবধি তখন ভিজে যাচ্ছিল। হঠাৎ করেই মহিলা তার চোখ বরাবর কেউ ধারালো সূচ ঢুকিয়ে দিল। চোখের মণি বের হয়ে আসার উপক্রম। ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পেল চারদিক থেকে অট্ট হাসির শব্দ, যে হাসির শব্দে আলীর ঘুম ভেঙে যায় আর নিজের গলার মধ্যে কোনো কিছু দিয়ে জোরে টান দেওয়ার অনুভব করে। তৎক্ষণাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ঘুম থেকে ওঠার পরও আলীর শব্দ তারা শুনতে পায় চারপাশে। সেই ভয়ে আল্লাহর নাম নিয়ে কোনো রকম পাশ ফিরে ঘুমিয়ে যায়। যেহেতু গ্রামের মানুষ তাই তারা সকলেই ফজরের পরপরই ঘুম থেকে ওঠে সকালের নাস্তা শেষ করে রং চা এবং বিস্কুট দিয়ে। কিন্তু আলী যখন চা খেতে যায় তখন আলীর মনে হতে থাকে এগুলা চা না, তাজা রক্ত। ভালো করে বোঝার জন্য কাপটা সামনে এগিয়ে নেয়, কিন্তু আলীর কাছে মনে হলো ধোয়ার সাথে কিছু একটা যেন মুখ হা করে তার মুখের ভেতর ঢুকে গেছে। আলী ভয় পেয়ে যায়, চায়ের কাপ ফেলে দেয়। এইটা দেখে বাকিরা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু আলী কাউকে তেমন কিছু বলতে পারে না। পরে তারা তাদের কাজ করার জন্য প্রস্তুতি নেয়। যখন তারা পুনরায় কাজ করতে গেল এবং উঁচু ভিটাটায় যখন তারা আবার একটা কোপ দিতে গেল তখন আলীর কাছে মনে হলো মাটির উপর যেন দানবীয় বড় বড় চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি দ্বিতীয়বার মাটি কোপ দিতে গেলেন, তখনও মনে হলো আশপাশ থেকে অনেকগুলো চোখ তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলী মাটিতে আর কোপ দেওয়ার মতো সাহস পেলেন না। তার কাছে মনে হতে লাগলো পেছনের গাছগুলো যেন তাদের দিকে হেঁটে আসছে এবং গাছগুলো তাদের খুব নিকটবর্তী চলে এসছে। আলী পেছনে তাকায়, তার কাছে মনে হচ্ছিল গাছগুলো হাঁটাহাঁটি করছে। ভয় পেয়ে খানিকটা তিনি পেছনে সরে যায়। ভালো করে তাকিয়ে দেখে সব ঠিক আছে, কিন্তু তারপরও তার কাছে কেন জানি সব কিছু অস্বাভাবিক লাগছিল, অস্বস্তি লাগছিল। এক প্রকার না পেরে সে তার রাতের স্বপ্নের কথা বাকিদের সাথে শেয়ার করে ফেলে, কিন্তু বাকিরা তার কথায় অট্ট হাসি দিয়ে উড়িয়ে দেয় আর বলে মানুষের কথা কানে নিয়েছিস তো এমন স্বপ্ন দেখেছিস? এখানে আসার পর থেকে তো মানুষ নানা রকমের কথা বলি করছে, এই জায়গা ভালো না, ওই জায়গা ভালো না, কিন্তু এখানে আসার পর তো আমরা তেমন কিছু দেখলাম না। আর তুই হয়তো এসব মনের ভুল দেখছিস আর লোকদের কথা বেশি ভাবছিস, তাই এমন হচ্ছে। এসব বাদ দে তো, কাজে মনোযোগ দে। কাজ যদি ঠিকভাবে না করিস তাহলে মালিক টাকা দিবে না। আলীও তখন মনে মনে ভাবলো হয়তো তিনি বেশি চিন্তা ভাবনা করছেন দেখে এই অবস্থা। তিনি আর কাজে মন দিতে পারলেন না। এভাবে সকাল 10টা বেজে গেল। সকালে হালকা নাস্তা করার পর 10টার দিকে তাদের ভাত খাওয়ার প্রয়োজন হয়, যেহেতু গ্রামের মানুষ। যখন তারা ভাত খেতে বসে তখন আলী ভাতের দিকে তাকিয়ে দেখে ভাতের জায়গায় অগণিত ছোট ছোট সাদা সাদা পোকা, ম্যাগটস বলা যায়, তারা ভাতের বাটিতে কিলবিল করছে। এইটা দেখে সে বাটি সহ খাবার ছুঁড়ে মারে। আলীর খাবার ছুঁড়ে মারা দেখে বাকিরা জিজ্ঞাসা করে কি হয়েছে। আলী বলে ওদিকে তাকিয়ে দেখো, এগুলা ভাত না পোকা। সবাই তখন আলীর কথা মতো সামনের দিকে তাকায় আর বলে কোথায় পোকা, এগুলো তো ভাতই। আলী ভালোভাবে তাকিয়ে দেখে আসলেই তো এগুলা ভাত। উনি বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে, যেহেতু সেগুলো ভাত ছিল না, তাই বাকিরা মিলে অল্প অল্প করে আলীকে কিছু ভাত দেয়।
কিন্তু আলী সে ভাত কেন জানি গিলতে পারছে না। আলীর কাছে মনে হচ্ছিল তার গলায় অগণিত ছোট ছোট কাঁটা বিঁধে আছে। তখন আলী মনে মনে ভাবলো, এই জায়গাটি আসলেই ভালো না, লোকজন শুধু শুধু কেন মিথ্যা কথা বলবে। আর আসার পর থেকে আলীর সাথে কিছু না কিছু হচ্ছেই। আর যেহেতু গ্রামের মানুষ তাদের মধ্যে কুসংস্কার বেশি, তাই তিনি ভাবতে লাগলেন এগুলো হয়তো অশনির সংকেত তাকে দেওয়া হচ্ছে। তাই তিনি বেশ বিচলিত হয়ে পড়েন আর বলেন যে সেখানে আর কোনো কাজ করবে না। পরে তার সাথে থাকা বাকিরা বলে, যেহেতু তোর ভালো লাগছে না, ঠিক আছে আজকের দিনটা কাজ কর, কালকে চলে যাস। নানা রকম চিন্তা ভাবনায় সেদিন আর তারা কাজের কোনো অগ্রগতি করতে পারেনি। বিকেলে সন্ধ্যা ঘনিয়ে আসে। যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া করা লাগবে, তাই আলী ভাত রান্না করতে চায়। ভাতের চাল ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে আলী। তখন দেখে কোনোভাবেই আগুন জ্বালাতে পারছে না। হুট করে আলীর সামনে চোখে পড়ে যে ভাতের পাতিল চাল সহ কেউ উল্টিয়ে দিয়েছে আর পানি সহ চাল চুলার মধ্যে পড়ে গিয়েছে। আলী দেখে ভয় পায়। এমনি সারাদিন একটার পর একটা কাণ্ড তার সাথে ঘটে যাচ্ছে, আর তিনি মনে মনে ভাবেন হয়তো খারাপ কিছু আছে এখানে। তিনি পুনরায় চাল ধুয়ে এনে চুলায় বসায়। একবার না, দুইবার না, তিনবার চেষ্টা করার পর যখন আগুন জ্বালায়, তখন আগুনের লাল আভায় তিনি বুঝতে পারেন তার পেছন দিকে কে হয়তো এক পাশ থেকে অন্য পাশে দ্রুত গতিতে চলে গেছে। তিনি পেছনে ফিরে তাকান, ভয়ে বুকে থুতু দেন এবং দেখেন কিছুই নেই। তিনি যখন সামনের দিকে তাকান, তখন দেখেন চুলার আগুন নিভে গেছে। দ্বিতীয়বার তিনি আবারও চুলার আগুন জ্বালায়। এবার তিনি চুলার আগুনের আলোয় দেখতে পায় সামনের গাছের উপর বিশ্রীভাবে কেউ একজন দাঁড়িয়ে আছে, বিকট হাসি দিয়ে। আলী সাথে সাথে তার পাশে থাকা লোকদেরকে ডাক দিলেন এবং বললেন, দেখ দেখ দেখ, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। সবাই তাকে বলে, তোর মাথাটা গেছে পুরা, কই সামনে তো কেউ নাই। তিনি তখন আবার সামনের দিকে তাকিয়ে দেখেন গাছে কেউ নাই, কিন্তু মনে হচ্ছিল কেউ যদি এক গাছ থেকে অন্য গাছ দিয়ে লাফ দিয়ে যায় যেমন শব্দ হবে, ঠিক সেরকম শব্দ সেখানে হয়েছে। তিনি বেশ ভয় পেয়ে যান। বাকিদেরকে বললেন রান্না করার জন্য। তিনি রান্না করতে পারছেন না। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে সকালে ঘুমাতে যান, কিন্তু আলী তার পাশে থাকা দুজনকে বলে তার খুব ভয় করছে, তিনি তাদের দুজনের সাহায্য নিয়ে ঘুমাবেন। বাকি দুজন তার এই কথা শুনে বেশ ঠাট্টা তামাশা করে। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোর যেভাবে ভালো হয় সেভাবেই ঘুমা। তিনি দুজনের মাঝখানে ঘুমালেন, কিন্তু তার মনের মধ্যে তখনও বেশ ভয় একটা শরীর কাঁপছিল, এরকম অবস্থা ছিল, বুক কাঁপছিল। 1 মিনিটের জন্য তার কাছে মনে হলো তার ঠিক পা বাড়ার বিভৎসে কেউ দাঁড়িয়ে আছে। তিনি আল্লাহর নাম নিতে ঘুমিয়ে যান। সকালে উঠে বাকিরা আলীকে দেখতে না পেয়ে ভাবেন হয়তো জলদি উঠে গেছে আর কাজে লেগে পড়েছে। কিন্তু অনেকক্ষণ আলীর খোঁজাখুঁজি করার পর খোঁজ না মিললে তাকে এবার সকালে বেশ চিন্তায় পড়ে যান যে কোথায় গেল, কিন্তু কোথাও আলীকে খুঁজে পেল না। খুঁজতে আস্তে একটা পর্যায়ে গিয়ে দেখে পাশের ঘন জঙ্গলে তার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ গাছের উচ্চ স্থানে ঝুলছে। এত উচ্চ স্থানে ফাঁস লাগানো কারো পক্ষে যাওয়া সম্ভব না এখন এত তাড়াতাড়ি। ভয়ে তারা কেউ গাছ থেকে লাশ নামায়নি। গ্রামের লোকজনের মধ্যেও জানাজানি হয়ে যায়। নিকটস্থ পুলিশ খবর দেওয়া হলে সেই সাথে শাহিনকেও। পুরো গ্রাম তখন হইচই পড়ে যায়। অনেকে বলতে থাকে, আগেই বলেছিলাম এই জায়গায় ভালো না। পুলিশ এসে লাশ গাছের উপর দেখে বেশ অবাক হয়ে যায়। কোনো রকম তারা লাশটাকে নামিয়ে নিয়ে আসে এবং তদন্তের জন্য নিয়ে যায়। পাশে থাকা মুরব্বীরা শাহিনকে বলতে থাকে, আমাদের কথা শোনোনি, বলেছিলাম এই জায়গাটা ভালো না, এখন খারাপ কিছু হয়েছে। আমাদের কথা না শোনার ফলে আজ একটা প্রাণ চলে গেল। বাকি শ্রমিকরাও আলীর মৃত্যু দেখে ভয়ে তারা সাফ জানিয়ে দেয় তারা আর এখানে কাজ করবে না এবং তারা আজই চলে যাবে এখান থেকে। নানা রকম পুলিশের ঝামেলা মিটাতে রাত হয়ে যায় শাহিনের। সেদিকে আর বাসায় ফিরতে না পারে না। তখন কাদের দাদা শাহিনকে বলে যে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর জায়গাটাও ভালো না, এত রাতে তোমাকে একা বাসায় যেতে হবে না, আজকে আমাদের বাসায় রাত কাটিয়ে কালকে সকালে চলে যাও। শাহিন কাদের দাদার বাসায় খাওয়া দাওয়া শেষ করার পর শাহিন কাদের দাদাকে জিজ্ঞাসা করে, দাদা জায়গা তো কিনলাম, কিন্তু আপনার যেহেতু জায়গা কেনার আগে বলছিলেন কিছু সমস্যা আছে, জায়গাটা নিলে যেন ভাবনা ফ্রি থাকি। তো যে চিন্তা ভাবনা করে কিনি, আসলে দাদা জায়গাটার মধ্যে কী সমস্যা হয়েছে আমাকে কি বলা যায়? তখন কাদের দাদা খানিকটা চিন্তা ভাবনা করে বলেন, আচ্ছা শোনো, তুমি যে ভিটাটা বা জমিটা কিনেছো সেটা জমিটা ছিল রত্না পাগলির। আসলে রত্না প্রথমত পাগল ছিল না, আস্তে আস্তে সে পাগল হয়ে যেত, তার নাম হয়ে যায় রত্না পাগলি। এই রত্নার 1 ছেলে 2 মেয়ে।
মেয়ে দুইটাকে বিয়ে দিয়ে দেয়, ছেলে চাকরির জন্য শহরে চলে যায় আর সেখানে থাকতে শুরু করে। এরপর থেকে রত্না আর তার স্বামী সেখানে বসবাস করতে থাকে। একটা সময় রত্নার স্বামী নানা রকম অসুস্থতার ফলে মারা যায়। একা হয়ে যায় রত্না। রত্নার স্বামী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝেই রত্না গায়েব হয়ে যেত। 2 মাস 3 মাস পর পর সে বাড়িতে ফিরে আসতো। আর যখন সে বাড়িতে আসতো তখন দেখে মনে হতো যে সে ভিক্ষা করেছে এতদিন। অনেকটা ছেঁড়া ফাড়া নোংরা কাপড় পরে থাকতো শরীরে। কি খেত না খেত তা কারোরই আসলে জানা ছিল না। এভাবে কেটে যায় 2-3 বছর। একদিন রত্না প্রায় 7 মাসের মতো গায়েব হয়ে যায়। তাতে কোনো হদিস ছিল না। অনেকে ভাবে যে হয়তো রত্না মারা গেছে, তার লাশ হয়তো কোথাও মরে পড়ে পচে আছে। কিন্তু সকলের চিন্তা চেতনার ঊর্ধ্বে গিয়ে একদিন রত্না বাড়ি ফিরে আসে। রত্না এবার বেশভূষা বিভিন্ন একদম পরিবর্তন। তাকে দেখে মনে হচ্ছে অনেকটা তান্ত্রিক ধরনের। নাকে 2 পাশে 2টা নথ, মাথায় চুলের জট, কপালে কয়েকটা চিহ্ন, হাতের বাহুতে নানা ধরনের কড়ি লাগানো পেঁচানো, গলায় কড়ির মালা। তার এই পরিবর্তন দেখে সকলে অবাক হয়ে যায়। ভাবে তার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু একটা সময় রত্না পাগলি মানুষের ছোট ছোট সমস্যা সমাধান করে দিতে পারত। এই যেমন ঝাড়ফুঁক, জিন ঘটিত সমস্যা, জিন সরানোর সব কাজ তিনি করতে লাগলেন এবং মোটামুটি মানুষও তার কাজের সুফল ভোগ করতে লাগলো। এর মধ্যে একদিন রত্না পাগলির কাছে একজন 7 মাসের গর্ভবতী মহিলা আসে তার সমস্যা নিয়ে। সে জানায় এর আগে তিনি 2-3 বার বাচ্চা নিয়েছিলেন। ঠিক 7 মাসের সময় বাচ্চা নাকি প্রতি রাতেই ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন। কেউ নাকি বলে তোর বাচ্চাটা আমাকে দিয়ে দেয়, এই বাচ্চা তোর না, আর এই বাচ্চা জন্ম নিল এই বাচ্চাকে আমি আমার সাথে নিয়ে যাব। আর নাকি বলতো যে মেরে ফেল তোর পেটের বাচ্চাকে। স্বপ্নের মধ্যেই নাকি তিনি এই প্রকার বাধ্য হয়ে নিজের পেটে নিজেই ঘুষি মারতেন। ঘুষি মারার ফলে আমার পেটের বাচ্চারা অত্যন্ত নড়াচড়া করতো। যখন অতিরিক্ত নড়াচড়া করতো তখন স্বপ্নের মধ্যেই নাকি তার গর্ভপাত হয়ে যেত। ঠিক তখন তিনি জাগ্রত হয়ে পড়েন এবং জাগ্রত অবস্থায় বাচ্চার অতিরিক্ত নড়াচড়া অনুভব করতেন। একটু পর সব কিছুই ঠিক হয়ে যেত, তবে পেটের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করতেন। স্বপ্ন ভেবে বিষয়টি তেমন পাত্তা দেয়নি। কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো তখন তার পিঠে শরীরে এক প্রকার কালশেটে নীল বর্ণের দাগ তিনি দেখতে পেতেন। আর বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথেই মারা যেত। এভাবে আমার 2টা বাচ্চা নষ্ট হয়ে যায়। আর বাচ্চা যখন পেটে আসে ঠিক 7 মাসের সময় থেকেই আমি একাই স্বপ্ন দেখতে থাকি। এখন আমার গর্তে 7 মাসের বাচ্চা, ইদানিং সে একই স্বপ্ন দেখছি। আমার এখন ভয় লাগছে আগের বাচ্চার মতো যদি এই বাচ্চাও মারা যায় তাহলে কিভাবে বাঁচবো আমি। তখন রত্না পাগলি সব কথা শুনে বলে যে তুই চিন্তা করিস না, দেখি আমি কি করতে পারি, দেখা যাক। 2-3 দিন পর সেই গর্ভবতী মহিলা রত্না পাগলির কাছে আসে। রত্না পাগলি জানায় তোর উপর খবিশ নজর দিয়েছে, তোর বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হতে দিবে না। তুই যতগুলা বাচ্চা দিবি সবগুলো নিয়ে নিবে, মেরে ফেলবে। আমি ওরে বসে নিয়ে আসছি, ও আর তোর কোনো ক্ষতি করবে না। এই তাবিজটা তোর হাতের বাহুতে বেঁধে রাখবি যতক্ষণ তোর বাচ্চা ভূমিষ্ঠ না হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসিস। আর 2 মাস পর সেই মহিলা একটা কন্যা সন্তানের জন্ম দেয় এবং সুস্থভাবে জন্ম দেয়। আর তার কোনো সমস্যা হচ্ছিল না। এই ঘটনার পর রত্না পাগলির এক প্রকার নানার নাম সারা গ্রামে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে। আরেকদিন পাশের গ্রাম থেকে কিছু লোক আসে তাদের গ্রামের সমস্যা নিয়ে। তারা জানায় কিছুদিন আগে তাদের গ্রামে একটা মেয়ে ছিল, মারা গিয়েছে। আর সেই মেয়েটিকে দাফন কার্য করার জন্য ওইদিকে দাফন কাজ শেষ করার পর তাদের গ্রামে টুকটাক কিছু সমস্যা লেগেই থাকতো। রাতে সেখান থেকে কেউ যাতায়াত করতে পারতো না। তখন নাকি সেই মেয়েটাকে দেখা যেত গাছে ঝুলন্ত অবস্থায়। আবার কেউ নাকি স্বপ্নেও সেই মেয়েটাকে দেখতে পায়। এর মধ্যে একদিন স্বপ্ন দেখতে পায় সেই মেয়েটার কবর আধ ভাঙা এবং সেখান থেকে কাফনের কাপড় অর্ধেক বের হয়ে গেছে। লোকটা তার স্বপ্নের কোনো মানে বুঝতে পারেন না। পরদিন সকালে সেই বিষয়ে সবাইকে বিষয়টি জানায়, কিন্তু সবাই বিষয়টি পাত্তা দেয় না। একে একে করেই সেই গ্রামের 2-20 থেকে 25 জন সেই একই স্বপ্ন দেখে। পরে সকলে বিষয়টা আমলে নেয়, কারণ একজন মিথ্যা বলবে, সবাই তার মিথ্যাটা বিশ্বাস করবে না, সবাই তার মিথ্যা বলবে না। তাদের কথা অনুযায়ী তারা সেই মেয়েটির কবরের সামনে যায়, কিন্তু গিয়ে দেখে সব কিছুই ঠিক আছে। তবে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে। যারাই সেই মেয়েটাকে স্বপ্ন দেখেছে তারাই ধীরে ধীরে মস্তিষ্ক বিকৃত হতে থাকে।
সকলে চিন্তিত হয়ে পড়ে এবং তারা ভালো ওঝার খোঁজ করতে থাকে। একটা সময় তারা রত্না পাগলির খবর পায় এবং তার কাছে আসে। রত্না পাগলি সব কিছু শুনে বলে যে 2 দিন পর তাদের গ্রামে যাবে ঘটনা কি দেখার জন্য। সব কিছুর খোঁজ খবর তিনি নেবেন। 2 দিন পর রত্না সেই গ্রামে যায় দুপুরের দিকে এবং দুপুরে গিয়ে বলে যে কবরটার সমস্যা সেই কবরে যেন তাকে নিয়ে যাওয়া হয়। গ্রামের লোকজন তাকে সেই কবরের সামনে নিয়ে যায়। উপর থেকে দেখতে কবর একদম ঠিকঠাক। পরে রত্না সেখান থেকে চলে আসে এবং বলে সন্ধ্যার পরে যাবে কবর, যা করার করবে। সন্ধ্যার পরে রত্না পাগলি সাধনায় বসে। সেই মেয়ের পরিবারকেও ডেকে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসা করা হয় মেয়েটি কীভাবে মারা গেছে। তখন তার বাবা মা জানায় কোনো কারণ ছাড়াই তার মেয়েটি ধান খেতে পোকা মারার যে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ থেকেই আত্মহত্যা করেন। পরে আমরা তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন কাজ শেষ করি। সব শুনে বলে রত্না ঠিক আছে। রত্না তন্ত্র সাধনে মনোযোগ দেয়। সাধনার এক পর্যায়ে রত্না জানায় যে মেয়েটার উপর একটা নয়, 2টা নয়, 3টা খুবই শাসন করেছে। মেয়েটা যখন জীবিত অবস্থায় ছিল তখন মেয়েটাকে নানাভাবে ভয় দেখিয়ে টর্চার করত। কীটনাশক খাওয়ানোর জন্য তারাই প্ররোচনা করে দিয়েছে যাতে সে নিজে নিজে আত্মহত্যা করে। মেয়েটা মারা গিয়েও শান্তি পায়নি, তাই কবর থেকে সেই খবিশরা কাফনের কাপড়, কবরের মাটি, মেয়েটার কিছু শরীরের অংশ কেটে নিয়ে গেছে এবং এর দ্বারা ভয়াবহ জাদুটনা করেছে। মেয়েটা বারবার স্বপ্নে এসে এটাই ইঙ্গিত দিচ্ছিল। পরে সকলে জিজ্ঞাসা করে এই সময়ের সমাধান কি। রত্না পাগলি বলে পুনরায় কবর থেকে উঠে সে মেয়েটার লাশ তুলে শরীয়ত মোতাবেক দাফন কাজ শেষ করতে হবে। এই মেয়েটার শরীয়ত মোতাবেক দাফন কাজ সম্পন্ন হয়নি। আগে মেয়েটাকে উঠিয়ে শরীয়ত মোতাবেক দাফন কাজ সম্পন্ন করেন, তারপর বাকি যা কিছু করার লাগে আমি করে দিব। পরে মেয়েটার লাশ কবর থেকে উঠিয়ে আনা হয়, গোসল করানো হয়, জানাজা পড়িয়ে দাফন করা হয়। আর এর কিছুদিন পর আস্তে আস্তে তাদের সমস্যাটা কমে যায়। রত্না কিভাবে কি করেছিল সেই বিষয়ে সেখানের কাউকে তেমন কিছু বলেনি। পরে সে সেখান থেকে চলে আসে। এভাবে রত্নার কাজের কথা এক গ্রাম থেকে আরেক গ্রামে ছড়িয়ে পড়ে। একটা সময় রত্না পাগলির নাম তান্ত্রিক উপাধি পায়। যেহেতু রত্না পাগলির কাজে মানুষ সুফল পেতে লাগলো, একদিন পাশের গ্রাম থেকে একজন মহিলা ও পুরুষ আসে তার কাছে একটা সমস্যা নিয়ে। সমস্যাটা মূলত তার 3-4 বছরের বাচ্চার। তার বাচ্চাটা নাকি অদ্ভুত রকম আচরণ করছিল বিগত কয়েক মাস ধরে। বড়দের ন্যায় শক্তি তার গায়ে। কিছুদিন যাবৎ কোনো খাওয়া দাওয়া করছে না। কিন্তু না খেয়ে একটা বাচ্চা বাঁচা কিভাবে সম্ভব? রত্না পাগলি তাদের সকল কথা শুনে জানায় যে তিনি এই বিষয়টা দেখবেন এবং 2 দিন পর তাদেরকে আসতে পারেন। 2 দিন পর তারা যখন আসে তখন রত্না পাগলি জানায় তার ছেলের উপরে ঘোর বিপদ। তার ছেলেকে কারো নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে এবং তার ছেলেকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। যে কোনো সময় তার ছেলেকে ভোগে পরিণত করা হবে। আর তার ছেলে এখন সম্পূর্ণরূপে সেই শয়তানরা কবজা করে ফেলেছে। ওর ভিতরে ও এখন নাই। ওকে সেই শয়তানরা নিয়েই যাবেই। আর এর কোনো উপায়ও নেই, উপায়ও তার জানা নেই। আর জানা থাকলে সেটা খুবই দুষ্কর, করা সম্ভব না। এটা শোনার পর সেই বাবা মা কান্না ভেঙে পড়ে এবং তাকে খুব আকুতি মিনতি করে যেন সে তার ছেলের কাজটা সমস্যাটা সমাধান করে দেয়। কিন্তু রত্না জানায় যে এই কাজ তিনি করতে পারবেন না। এইভাবে প্রায় প্রতিদিনই সেই ছেলের পিতা মাতা রত্না পাগলির কাছে আসতো এবং তার ছেলের সমস্যার সমাধান করার জন্য রিকোয়েস্ট করত। কিন্তু রত্না পাগলি প্রতিবারই তাদেরকে জানিয়ে দিত যে তিনি কাজ করতে পারবেন না। একটা সময় সেই ছেলে পিতা মাতা রত্না পাগলির হাতে পায়ে ধরে এবং বলে তার এই ছেলে ছাড়া তাদের আর কেউ নাই। এখন তিনি যদি সমস্যার সমাধান না করেন তাহলে তারা মারা যাবে। পিতা মাতার কান্না রত্না পাগলি সহ্য করতে পারেননি। তিনি তখন জানায় ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এই কাজ করলে তোর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোর বাচ্চাকে ভোগে দিয়ে দেওয়া হয়েছে। আর ভোগে দিয়ে দেওয়া জিনিস কিন্তু সহজে বাঁচানো সম্ভব না। তখন তার পিতামাতা বলে যে অন্তত শেষ চেষ্টা তো করতে পারি। তখন রত্না পাগলি জানায় দেয় যে অমুক দিন অমুক সময় কিছু জিনিস নিয়ে তাদের সামনে হাজির হতে হবে। তারা 3 দিন পর মধ্যরাতে সেই ছেলের পিতা মাতা সহ সেই ছেলেকে নিয়ে রত্না পাগলির বাড়িতে আসে এবং রত্না পাগলির বলা সকল জিনিসপত্র নিয়ে আসে। বিড়বিড় করে রত্না পাগলি কিছু মন্ত্র পড়তে থাকে। একটা সময় রত্না পাগলির কাছে মনে হলো তার সামনে ঠিক গাছ বরাবর কিছু একটা বিকৃতি অবস্থায় দাঁড়িয়ে আছে, যা দেখে রত্না খানিকক্ষণের জন্য বিচলিত হয়ে পড়ে। তারপরও তিনি তার মন্ত্র পড়া বন্ধ করেন না। একটা সময় রত্না খেয়াল করে যে সেই ছোট্ট মেয়েটা তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে এবং তার মন্ত্র পড়ার মাঝখানে সেই বাচ্চাটা উঠে গিয়ে রত্নাকে শূন্যে তুলে দেয় এক আছাড়।
এভাবে 3-4টা আছাড় খায় রত্না। এরপর তাকে উল্টো করে এক আছাড় মারে তার পিঠের উপর বসে এবং রত্নার ডান পা ধরে জোরে মোচড় দেয়। মোচড় দেওয়ার সাথে সাথে রত্না চিৎকার দিয়ে ওঠে। রত্নার পা মোচড় দিয়ে ধরে ভেঙে ফেলে। পা ভেঙে দিয়ে সাথে সাথে সেই বাচ্চারা উঠে দৌড় দিয়ে পাশের ঝোপঝাড়ের দিকে চলে যায়। এদিকে রত্না পাগলি ব্যথায় চিৎকার করতে থাকে। সেই ছেলের পেছন পেছন সেই ছেলের বাবা মাও দৌড় দিতে থাকে, কিন্তু ছেলেটাকে এই রাতে কোথাও খুঁজে পায় না। পরদিন সকালে সেই ছেলেটার খোঁজও গ্রামের লোকজন সব এক হয়ে যায়। এক হয়ে সেই ছেলেটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা ঝোপঝাড়ের বেশ ভেতরে ছেলেটার মোচড়ানো ডেড বডিটা পায়। ছেলেটাকে এমন অবস্থায় পাওয়া যায়, শরীরের কথা যেভাবে চিপড়ানো হয় ঠিক সেভাবে ছেলেটাকে চেপড়ানো হয়েছে। পুরো শরীরের হাড় মনে হচ্ছে ভেঙে গুঁড়া করে ফেলা হয়েছে। পরে গ্রামের সকলে ছেলেটাকে উদ্ধার করে দাফন কাজ শেষ করে। আর এদিকে রত্না পাগলির পা ভেঙে পঙ্গু। যেহেতু সে এখন পঙ্গু হয়ে গেছে, তাই সে আস্তে আস্তে ধরনের কাজ করা বন্ধ করে দেয়, আর লোকজন আসা বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে রত্নার পা পচন ধরে যায়। ধীরে ধীরে রত্নার আচরণের পরিবর্তন ঘটতে থাকে। একটা সময় সবাই ধারণা করে নিল রত্নার উপর হয়তো জিন ভর করেছে, যার জন্য সে এখন পাগল হয়ে গেছে। আস্তে আস্তে রত্নার খোঁজ খবর নেওয়া সকলে বন্ধ করে দিল। কিন্তু কেউ যখন তার বাড়িতে পাশ দিয়ে যেত, মনে হতো তার বাড়ির মধ্যে অনেক তোলপাড় চলছে। অনেক সময় সন্ধ্যার দিকে তার বাড়ির রাস্তার দিকেও কেউ গেলে ফিস ফিস শব্দ শোনা যেত, যার মধ্যে জন্য মানুষ ভয়ে সেদিক দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। একদিন আমি হুট করে রত্না পাগলিকে রত্না পাগলিকে স্বপ্ন দেখি। রত্না পাগলির স্বপ্নে আমাকে এসে বলছে, কাদের, আমি তো মারা গেছি, আমার লাশটা পচন ধরে যাবে, আমার তাড়াতাড়ি নিয়ে দাফন করার ব্যবস্থা কর। এই স্বপ্ন দেখার পর আমি ভাবি হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছি, তেমন আর গুরুত্ব দেয়নি। কিন্তু এভাবে 3-4 দিন আমি সেই একই স্বপ্ন দেখি। রত্না পাগলি এসে বলতেছে, কাদের, আমাদের দাফনের ব্যবস্থা কর, আমি তো মইরা গেছি, কাদের, আমার দাফন দেওয়ার ব্যবস্থা কর। একই স্বপ্ন বারবার দেখার কারণে আমি স্বপ্নের মানে বুঝতে পারি না। তাই আমি নিকটবর্তী এক ইমাম সাহেবের কাছে গিয়ে আমার সমস্ত কথা বলি। ইমাম সাহেব আমার সমস্ত কথা শুনে বলে, যেহেতু আপনি এই স্বপ্ন বারবার দেখছেন, তার মানে অবশ্যই এই স্বপ্নের কোনো না কোনো মানে আছে। আপনি সেই বাড়িতে ঢুকে খোঁজ লাগানোর চেষ্টা করেন রত্না পাগলি কোথায় এবং কি করছে। কিন্তু ভয়ে সেই বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা কেউ সহজে করে না। সকলের মনে বিশ্বাস জন্মেছিল, যদি সেই বাড়িতে প্রবেশ করে এবং জিন যদি তাদের উপর ভর করে, এজন্য তারা কেউ সাহস করে সেই বাড়িতে ঢুকতে চায়নি। কিন্তু হুজুর জোর দিয়ে জানান যে সেই বাড়িতে ঢুকে যদি আসল তথ্য অনুসন্ধান না করেন, তাহলে এই সমস্যার সমাধান হবে না। হুজুর তখন আশ্বাস দিলেন আমার আর লোকজনদের সাথে তিনি থাকবেন। আমি আশ্বাস পেয়ে 4-5 জনকে সেদিন রাতে রত্না পাগলির বাড়িতে পাঠাই। তাদের মধ্যে থেকে একজন ভেতরে ঢুকে খবর আনে রত্না পাগলি বেঁচে নেই, কিন্তু সে খিলখিল করে আসছে আর তার পঙ্গু পাটা পচন ধরে গেছে। সেখান থেকে একজন দৌড়ে আসে আমার বাসায় আর আস্তে করে বলে, কাদের, রত্না পাগলি তো সত্যিই মারা গেছে। এই কথা শোনা মাত্র আমি তড়িঘড়ি করে তাদের সাথে বেরিয়ে পড়ি হুজুরের বাড়ির উদ্দেশ্যে। রাতে হুজুরের বাড়ি পৌঁছে হুজুরকে নিশ্চিত করি রত্না পাগলি আর বেঁচে নেই। হুজুর সেই কথা শুনে বলে, যত দ্রুত সম্ভব দাফন কাজ শেষ করতে হবে, না হলে ঘোর বিপদে পড়ে যাবে পুরো গ্রামবাসী। সেই রাতে হুজুর সহ আমরা সবাই রত্নার বাড়িতে প্রবেশ করি। ঘরের ভেতর ঢুকে দেখি রত্না পাগলির একটা প্রায় পচে যাওয়ার মতো অবস্থা। চোখগুলো খোলা অবস্থায় আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে আসছে। হুজুর তখন দোয়া দুরূদ পড়তে থাকে আর বলতে থাকে, একে যেভাবেই হোক ঘর থেকে বের করে এখানেই দাফন করা লাগবে। কিন্তু সকলে ভয়ে থাকে, যদি রত্না পাগলিকে স্পর্শ করলে তার সাথে থাকা শয়তান যদি সকলকে ভর করে, তাই তিনি রত্নাকে স্পর্শ না করেই গাছের ডালের সাহায্যে কোনো রকম ঘর থেকে বের করে নিয়ে আসে। এবং হুজুরের উপস্থিতিতে আমরা আমাদের হাতে মোটা কাপড় পেঁচিয়ে রত্নার কোনোভাবে গোসল সম্পন্ন করি। তারপর তাকে একটা কাপড় পেঁচিয়ে কোনো রকম দাফন কাজ সম্পন্ন করি সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি। দ্বিতীয়বার পেছনে তাকিয়ে দেখার সাহস আমাদের হয়নি। এরপর এভাবে কেটে যায় প্রায় 13 বছর। 13 বছর পর তুমি এই জায়গাটা রত্না পাগলির ছেলের থেকে কিনে নিয়েছ, কিন্তু এই 13 বছরে সেই বাড়ির আশেপাশে কারো যাওয়ার সাহস হয়নি। এখনো রাতে সেই বাড়ির সামনে গেলে মনে হয় অসংখ্য রক্তাক্ত চোখ যেন তাকিয়ে আছে হিংস্র দৃষ্টিতে।
এই জন্য তোমাকে না করেছিলাম এই জায়গাটা কিনো না। এখন যেহেতু কিনে ফেলেছ, সেখানে কিছু করার নেই। তবে আমরা যতটুকু বুঝি এই বাড়িতে বড় কোনো শক্তির অস্তিত্ব আছে। আর রত্না যেহেতু তন্ত্র সাধনা করত আর নানা ধরনের কাজ করে বেরোতো, হয়তো তাদের মধ্যে থাকা জিনরা এই বাড়ি কবজা করে ফেলেছে। আর রত্না গায়েব হয়ে কোথাও যেত তা আমরা আজ পর্যন্ত কেউ জানতে পারতাম না। শাহিন এই কথা শুনে চিন্তা করে তার আর এই এখানে বাড়ি করা ঠিক হবে না। পরদিন সকালে শাহিন কাদের দাদার বাড়ি থেকে চলে যায়। এভাবে কেটে যায় কয়েক বছর। সেখানে কয়েকবার বাড়ি করতে চাওয়া হয়েছিল, কিন্তু বাড়ি তো দূরের কথা, সেই মাটিতে কোপ পর্যন্ত কেউ দিতে পারেনি। এখন সেই জায়গায় অনেক গাছ আর ঝোপঝাড় হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই এখানে ভয়ঙ্কর কোনো কিছুর অস্তিত্ব ছিল এবং আছে। থ্যাঙ্কস ভাই, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকবার জন্য। ইনশাল্লাহ সামনের এপিসোডে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। আপনাদের যাদের ঘটনা পাঠাবার ইচ্ছা, চাইলে আমাদেরকে ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন। দ্যাট ইজ BHOUTIGOTA ভৌতিকগতা@gmail.com। ইনশাল্লাহ আজ আসছি, সামনে শনিবার রাত 12টায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান রাকিব আবারও আপনাদের সামনে আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম। তো ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। তো আমাকে সে যেভাবে ঘটনাটি বলেছে ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সালটি 2018। SSC পরীক্ষা শেষে বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব। কোথায় যাওয়া যায় এ নিয়ে আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সায়েম এবং রাহাতের সাথে আলোচনা করলাম। আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা 4 বন্ধু, আমি রাফসান আর আমার বাকি 3 বন্ধু সায়েম, রাহাত ও এলমিয়ন। আমি আর আমার বাকি 2 বন্ধুর বাড়ি মৌলভীবাজার সদরে। অন্যদিকে এলমিয়ন খ্রিস্টান ধর্মাবলম্বী, ওর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায়। তো যাই হোক, এলমিয়ন তো আমাদের প্রায় বলে থাকে ওদের এলাকা থেকে ঘুরে আসতে। তো আমাদেরও কৌতূহলের কমতি নেই। পাহাড়ি এলাকা ঘুরে দেখতে আমাদের সবার আগ্রহই অনেক বেশি, কিন্তু সময় খুঁজে বের করতে পারতাম না। এখন যেহেতু পরীক্ষা শেষ, তাহলে এবার আর কোনো চিন্তা নেই। তাই আমরা প্ল্যান করলাম এলমিয়নদের এলাকা থেকে ঘুরে আসব। ও আমাদের স্কুল হোস্টেলেই থাকতো। পরীক্ষা শেষ হওয়াতে সে তার বাড়ি চলে যায়। আমরা একটা ডেট ফিক্সড করে ওকে জানিয়ে রাখলাম। মৌলভীবাজার থেকে তাদের বাড়ির দূরত্ব প্রায় 55 কিলো হবে। আমাদের সবারই যেহেতু বাইক রয়েছে, তাই আমরা বাইক নিয়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। 3-4 দিন থাকবো, ঘুরে ঘুরে দেখবো সব ট্যুরিস্ট স্পটগুলো। তো একদিন বিকালবেলা আমরা 3 বন্ধু, আমি, সায়েম আর রাহাত বাইক নিয়ে রওনা দিলাম। আমাদের 3 জনের যেহেতু একটা একটা করে মোট 3টা বাইক রয়েছে, তো যার যার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কুলাউড়ার উদ্দেশ্যে। যাই হোক, মৌলভীবাজার সদর থেকে বেরিয়ে প্রথমে রাজনগর উপজেলা, এরপর কুলাউড়া উপজেলা। রাজনগরে প্রচুর পাহাড় রয়েছে। পাহাড়ের ঢালে চা বাগান আর রাবার বাগান রয়েছে। আঁকাবাঁকা পথ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 1.5 ঘন্টা বাইক চালিয়ে আমরা পৌঁছে যাই কুলাউড়ার গাজীপুর বাজারে। এখান থেকে এলমিয়নদের বাড়ি প্রায় 20 কিলো রাস্তা। এখান থেকে আবারও পাহাড়ি এলাকা শুরু, তবে রাস্তাগুলো খুবই সরু। এর মধ্যে নাকি আবার কিছু জায়গা কাঁচা মাটির রাস্তাও রয়েছে। তো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা বাজারে চা খেয়ে আবারও রওনা দিব। এলমিয়নকে ফোন করলাম, বললাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ও বলল সমস্যা নেই, চলে আয়। তো আমরা বাজারের দোকান থেকে কিছু ফল এবং আরও কিছু উপহার কিনি। দোকানদারকে রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করলে উনি বলেন সন্ধ্যার পরে রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না। উঁচু উঁচু পাহাড়ের মাঝ দিয়ে গেছে এই রাস্তা। এখন এই রাস্তা দিয়ে যাওয়াটা ভালো হবে না। কোনো সমস্যায় পড়লে সাহায্য করার মতো কাউকে পাবেন না। আমরা ওনার কথার এতটা গুরুত্ব না দিয়ে বেরিয়ে পড়লাম। মাগরিবের আজান শেষ হয়েছে, 15-20 মিনিট হবে। সরু রাস্তা, পিচ ঢালাই করা। রাস্তার ভাঙা অংশে বৃষ্টির পানি জমে আছে।
তাই একটু সাবধানতার সহিত ধীর গতিতে বাইক চালাচ্ছি। একটু পরেই ফুটি ফুটি বৃষ্টি পড়া শুরু হলো। আমরা বাইক থামিয়ে রেইনকোট পরে নিই, আবার চলা শুরু করি। বাইকের আলোয় যতটা বোঝা যাচ্ছে রাস্তার দুপাশে চা বাগান, সমতল ভূমিতে চা বাগান। এবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানিতে আমার হেলমেটের গ্লাস দিয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না, তাই গ্লাসটা উঠিয়ে দিই। হঠাৎ দেখি সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। সে হাত দিয়ে আমাদের ইশারা করে আমাদের থামতে বলল। মাথায় ছনের তৈরি প্রশস্ত একটা টুপি, পরনে পলিথিনের রেইনকোট। আমি আমার বন্ধুদের থামতে বললে ওরা কিছুটা সামনে গিয়ে দাঁড়ায়, আর আমি দাঁড়াই ঠিক ওই লোকটার সামনে। লোকটা ভারী গলায় আমাকে বলে, আমাকে একটু সামনে নামিয়ে দিবেন, এই বৃষ্টিতে কোনো গাড়ি পাচ্ছি না। আমি বললাম ঠিক আছে, পিছনে উঠে বসুন। আমরা আবার চলতে শুরু করি। লোকটাকে বলি, আপনার বাড়ির সামনে আসলে আমাকে ডাক দিন, আমি নামিয়ে দেব। লোকটা কোনো উত্তর দিল না। এই লোকটা আমার বাইকের পেছনে ওঠার পর থেকেই কেমন ভারী ভারী লাগছিল। একজন বাইকের পেছনে উঠল, অথচ মনে হচ্ছিল 2-3 জন আমার বাইকের পেছনে বসে আছে, এমন ভারী মনে হচ্ছিল। আমি বিষয়টা নর্মালভাবে নিয়ে এগোতে লাগলাম। অনেকখানি পথ আমরা পেরিয়ে এসেছি। এর মধ্যে কয়েকবার পাহাড়ি উঁচু নিচু ঢাল পেরোলাম, বিশাল বড় একটা স্টিল ব্রিজ। আর ব্রিজ পার হয়ে রাস্তার পাশে লক্ষ্য করলাম একটা সাইনবোর্ডে লেখা, সামনেই শ্মশানঘাট। কিন্তু রাস্তার পাশে কোনো কিছুই আমার চোখে পড়ল না। তাহলে শ্মশানটা কোথায়? পেছনে থাকা লোকটিকে জিজ্ঞেস করলে এবারও লোকটি কোনো উত্তর দিল না। আমরা বন্ধুরা সামনে, আর আমি ওদের পেছন পেছন যাচ্ছি। আমি ওদের ওভারটেক করে সামনে যাই। এমন সময় মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই বাইকটা হালকা হয়ে গেল। পেছন থেকে আমার বন্ধু রাহাত আমাকে ডাক দিয়ে বলে, কিরে, তোর পেছনের লোকটা কই? আমি ঘাড় ঘুরে পিছনে তাকিয়ে দেখি আসলে তো কেউ নেই। অবাক কাণ্ড, হঠাৎ করে কোথায় চলে গেল? আমি তো বাইক একবারের জন্যও থামাইনি, বা লোকটা লাফ দিয়ে নেমে গেলেও তো আমি টের পেতাম। আমরা বাইক থামাই। আমি আমার পকেট চেক করছিলাম। ভেবেছিলাম আমার পকেট থেকে মোবাইল চুরি করে পালিয়েছে কিনা। দেখলাম না, সবই ঠিকঠাক মতো আছে। কোনোভাবেই অঙ্ক মেলাতে পারছি না। লোকটা হঠাৎ কিভাবে আমার বাইকের পেছন থেকে ভেনিশ হয়ে গেল। রাহাত বলে, এসব ভেবে এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, চল তাড়াতাড়ি, আমার এখানে অস্বস্তি লাগতেছে। ঘড়িতে তখন বাজে প্রায় 8:30। এলমিয়নকে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক একদমই ছিল না। আমরা আবারও রওনা দিলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম এলমিয়নের দেওয়া লোকেশনে। ছোট একটা বাজারের মতোই, অল্প সংখ্যক দোকানপাট। কয়েকটা দোকানের সামনে বাতি জ্বলছিল, সবগুলো দোকানই বন্ধ। টর্চ লাইট হাতে নিয়ে 3 জন দাঁড়িয়ে আছে। আমাদের দেখে হাত দিয়ে ইশারা করলো। দেখলাম এলমিয়ন ও তার বাবা আর তার চাচা আমাদের এগিয়ে নিতে এসেছে। একটা দোকানের ভেতর আমাদের বাইকগুলো রাখলাম। মূলত দোকানটা ছিল তার চাচার। বাইক রেখে আমরা এলমিয়নদের বাড়িতে যাই। ওদের বাড়ি প্রায় 2 তলা বাড়ির সমান উঁচু একটা পাহাড়ে। নিচের রাস্তা থেকে তাদের ঘরে যাওয়ার রাস্তাটা পাহাড়ের ঢালে মাটিতে খাঁজ কাটা, মোটা বাঁশ দিয়ে সিঁড়ির মতো করে বানানো। আমরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। শরীর বেশ ক্লান্ত থাকায় খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শোয়া মাত্রই আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে এলমিয়ন আমাদের একটা বাংলোয় নিয়ে যায়। এলমিয়নের বাবা আশেপাশের সব চা বাগান দেখাশোনার দায়িত্ব পালন করে, তাই এই বাংলোটিও ওনার দায়িত্বেই। বাংলোটা বেশ সুন্দর। বাংলো থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, বেশি একটা দূরে না, প্রায় আধ কিলোর মতো হবে। মাঝারি সাইজের একটা খাল ইন্ডিয়ার ভেতর থেকে বাংলাদেশে প্রবেশ করে এই বাংলোর পাশ কাটিয়ে চলে গেছে। বাংলো ঠিক পেছন দিকটা একটা চা ফ্যাক্টরি, বেশ পুরনো। এলমিয়ন বলল প্রায় বছর 5 হবে এই ফ্যাক্টরিটা বন্ধ। কোনো একটা সমস্যার কারণে মালিকপক্ষ এখানে কাজ বন্ধ করে দেয়। লোকমুখে নাকি প্রচলিত আছে দিনের বেলায় ভালোই কাজ করা যেত, কিন্তু রাতের বেলায় এই ফ্যাক্টরিটা নাকি ভূতেরা হানা দিত। তাই ভয়ে কোনো শ্রমিক এখানে বেশি দিন কাজ করতে চাইতো না। শ্রমিকের অভাবেই মূলত এক সময় এই ফ্যাক্টরির কাজ বন্ধ করতে বাধ্য হয় মালিকপক্ষ। এখন এখানে আর কেউ আসে না, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই ফ্যাক্টরিটি। ভূতের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল আমার 2 বন্ধু সায়েম আর রাহাত।
সাইম বলে, ঠিক আছে, আজ রাতে আমি দেখব এখানে কয়টা ভূত থাকে। এই বলে সে আবারও হাসাহাসি শুরু করে দিল। আমি হাসছিলাম না, ভয়ও পাচ্ছিলাম না, আমি বিষয়টা অনুধাবন করার চেষ্টা করছিলাম। আমরা আমাদের ব্যাগ রেখে এলমিয়নদের সাথে বেরিয়ে পড়লাম আশেপাশের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার জন্য। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলবেলা এলমিয়নদের বাসায় যাই। ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাংলোয় চলে আসি। যে কয়দিন আমরা এখানে থাকবো এই বাংলোতেই থাকবো, কারণ এলমিয়নদের ঘরে আমরা 4 জন একসাথে ঘুমানোটা বেশ কষ্টকর হয়ে যায়। আমরা সবাই হালকা খাবার খেয়ে রুমে বিশ্রাম নিচ্ছিলাম। রুমের ভেতর নেটওয়ার্ক খুবই স্লো, তাই আমি বাংলোর উঠোনে এসে ফোনে কথা বলছিলাম। দেখছিলাম বর্ডারে হলুদ রঙের লাইটগুলো জ্বলছিল। ফোনে কথা বলা শেষ হলে হঠাৎ করেই আমার কৌতূহল জাগলো পরিত্যক্ত চা ফ্যাক্টরিটা এক নজর দেখার। আমি বাংলোর পেছনের বারান্দায় গিয়ে দাঁড়াই। ওই দিকে তাকাতেই দেখলাম ফ্যাক্টরির এরিয়ার 4 কোণায় 4টা বাতি জ্বলছে। ঠিক তখনই আমার বাম কাঁধে একটা উষ্ণ হাতের ছোঁয়া পেলাম। ভয়ের একটা শিহরণ আমার শরীরটাকে কাঁপিয়ে দিল। তৎক্ষণাৎ আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাড়াহুড়ো করে রুমের ভেতরে চলে আসি। এলমিয়নকে খুঁজছিলাম। রাহাত বলল তাদের বাড়ি থেকে কল আসায় সে তার চাচাকে নিয়ে বের হয়ে গেছে। যাওয়ার আগে আমাদের বলে গেল তারা রাতে আর আসবে না, আমরা খেয়ে ঘুমিয়ে যেতে। আমি ওদের কিছু বলি না, বললে ওরা ব্যাপারটা হেসে উড়িয়ে দেবে। রাত 10:30টার পর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। সারাদিন ঘোরাঘুরি করায় ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পিঠ লাগাতেই বেশ আরাম পাচ্ছিলাম। কিন্তু কে জানতো যে আজকের রাতটা আমাদের জন্য একটা বিভীষিকাময় রাত হতে চলেছে। রাহাত আর সায়েম ঘুমিয়ে পড়েছে। আমি মোবাইলে সকাল 6টার অ্যালার্ম দিয়ে মোবাইলটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলাম। প্রায় ঘুম ঘুম অবস্থা। ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম নিমিষেই গায়েব হয়ে যায়। ধাম করে ফ্লোরের ওপর থেকে কিছু একটা পড়ল। তারপর রুম স্প্রের যেরকম শব্দ হয় এরকম শব্দ শুনলাম। তারপর মুহূর্তের মধ্যেই পুরো রুম পচা দুর্গন্ধে ভরে উঠল। আমি রাহাত আর সায়েমকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলি। এর মধ্যেই আবার শুরু হয়ে যায় ভয়ানক কিছু শব্দ। শব্দটা রুমের সামনের দিকটা থেকে আসছিল। আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালি এবং যা দেখতে পাই তা দেখে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম 4টা শিয়াল, তাদের মাথায় কোনো কান নেই, নাক নেই, চোখ নেই, শুধু হিংস্র ধারালো দাঁত। একটা পচা অর্ধগলিত লাশ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। আমি লাশটার মুখের দিকে তাকাই, দেখলাম এটা তো সেই লোকটা যে আমার বাইকের পেছনে উঠেছিল। পুরো বডির মাংস পচে গেলেও চেহারাটা খুবই স্পষ্ট বুঝতে পারছিলাম। বিভৎস এই দৃশ্য দেখে সায়েম চিৎকার দিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে সব গায়েব, কিছুই নেই। চোখের সামনে থেকে মুহূর্তের মধ্যেই সব ভেনিশ। কিন্তু পচা দুর্গন্ধটা এখনও টের পাচ্ছি। আমি বুঝতে পারছিলাম খারাপ জিনদের আক্রমণের শিকার হয়েছি আমরা। রাহাত আমাকে বলে এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব না। ও এলমিয়নকে কল দিতে যাবে এমন সময় আমাদের বিছানাটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। এর পরক্ষণেই খাটের নিচ থেকে শেয়ালের ডাকের আওয়াজ আসতে শুরু করলো। মনে হচ্ছিল অনেকগুলো হিংস্র শেয়াল তাদের হিংস্র কণ্ঠে ডাক দিচ্ছে। আমি এই পরিস্থিতি আর নিতে পারছিলাম না। আমার হার্টবিট বেড়ে গেছে। রাহাত আর সায়েমকে বললাম এক দৌড়ে রুম থেকে বের হো। আমি দৌড় দিই। উঠোনে এসে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। এরপর আর আমার কিছু মনে নেই। রুম থেকে বের হওয়ার আগে রাহাতকে দেখেছি আমার সাথে দৌড় দিয়েছিল। পরদিন ভোরবেলা এলমিয়ন ও তার চাচা আসে। রাহাত আর আমাকে উঠোনে অজ্ঞান অবস্থায় পায়। এলমিয়ন তার বাবাকে জানালে তিনি একজন ডাক্তার নিয়ে আসেন। আমাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড জ্বর আসে আমাদের শরীরে। ডাক্তার কিছু ঔষধ দিয়ে চলে যায়। এলমিয়ন আমাকে জিজ্ঞাসা করে তোদের এই অবস্থা হলো কিভাবে, আর সায়েম কোথায়? আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না। সায়েমের মোবাইল পেয়েছি বাংলোর ভিতরে বিছানার উপর। রাতে আমাদের সাথে ঘটা করুণ কাহিনী তাদের খুলে বললাম, আর এখানে আসার সময় রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটাও বললাম তাকে। সব কিছু শুনে এলমিয়ন বলে তাহলে এটা বদজিনদেরই কাজ হবে, আর সায়েমকে হয়তো ওরাই কোথাও নিয়ে গেছে। তাড়াতাড়ি ওকে খোঁজার কোনো একটা ব্যবস্থা করতে হবে।
কিন্তু শুধু সায়েমকেই বা কেন ওরা নিয়ে যাবে? কি করেছে ও? এখানেই একটা প্রশ্ন থেকেই যায়। এলমিয়ন বাসা থেকে বের হয়ে যায়। আমাদের শরীরের অবস্থা খারাপ হওয়ায় আমরা ওর সাথে যেতে পারিনি। রাত 10টার দিকে এলমিয়ন সায়েমকে সাথে নিয়ে বাসায় ফিরে আসে। সায়েমকে দেখা মাত্রই আমি তাকে জড়িয়ে ধরি। ওর শরীরের অবস্থা আমাদের থেকেও অনেক বেশি খারাপ ছিল। এলমিয়ন সায়েমকে কোথায় পেল বা কিভাবে আনলো তা এলমিয়ন আমাদের সব খুলে বলে। এলমিয়নের ভাষ্যমতে আমাদের এই অবস্থা দেখে রাতে আমাদের সাথে ঘটনা শুনে ও বুঝতে পেরেছিল বিষয়টা আসলেই অস্বাভাবিক। খারাপ জিনদের কবলে পড়েছিলাম আমরা। এলমিয়ন বাসা থেকে বের হয়ে সরাসরি তাদের এলাকার গির্জায় চলে যায়। ওখানে গির্জার ফাদারের কাছ থেকে এক তান্ত্রিকের ফোন নাম্বার সংগ্রহ করে। ওই তান্ত্রিক থাকে ভারতের ত্রিপুরা রাজ্যে। এলমিয়ন ফোনে ওই তান্ত্রিককে সব ঘটনা খুলে বললে তান্ত্রিক সাহায্য করার আশ্বাস দেয়। 30,000 টাকা দাবি করে সে তান্ত্রিক। এলমিয়ন সম্মতি জানায় সমস্যার সমাধান করে দিতে পারলে সে খুশি হয়ে আরও কিছু টাকা বাড়িয়ে দেবে। বিকেলের মধ্যেই তান্ত্রিক চলে আসে। এলমিয়ন তাকে নিয়ে সেই বাংলোতে যায়। তান্ত্রিক সেই বাংলোতে প্রবেশ করে এবং আমরা যে রুমে রাতে শুয়েছিলাম ওই রুমে যায়। তান্ত্রিক এলমিয়নকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর সেই তান্ত্রিক বাইরে এসে এলমিয়নকে রাগান্বিত স্বরে কিছু কথা বলে। তান্ত্রিক বলছিল, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম সায়েম ছেলেটা ওই ফ্যাক্টরিতে থাকা জিনদের খুব খারাপভাবে বিরক্ত করেছে। সে কেন এমনটা করতে গেল? এলমিয়ন বলে, সায়েম তো এসবে বিশ্বাস করে না। কি করেছে সে? তান্ত্রিক বলে, সে গতকাল সন্ধ্যার আগ মুহূর্তে ওই ফ্যাক্টরির পাশে যায় এবং উচ্চস্বরে বলতে থাকে, কিরে কোনো ভূত আছিস রে? থাকলে বেরিয়ে আয়, আমি তোকে আজ আচ্ছা মতো পেটাই করব। তারপর সে পাথর দিয়ে একাধারে ঢিল ছুটতে থাকে ফ্যাক্টরির ভেতর। এখানে 4টা জিন প্রায় 5 বছর ধরে থাকে। সায়েমের কার্যকলাপে ওরা খুবই বিরক্ত হয় এবং ওকে নিয়ে যায়। এখন একটাই রাস্তা আছে, সেই জিনদের সাথে কথা বলতে হবে এবং ক্ষমা চাইতে হবে, আর তারা কিছু ভোগ চাইলে সেটাও দিতে হবে। খুব শক্তিশালী জিন ওরা। ওদের সাথে জোর খাটিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আর ওদের সাথে কথা বলার সময় তোমাদেরও সাথে থাকতে হবে, মানে এলমিয়ন ও তার চাচাকে সাথে থাকতে হবে বলছিল তান্ত্রিক। সন্ধ্যার পর এলমিয়ন ও তার চাচা আর সেই তান্ত্রিক তার 2 চেলাসহ ওই বাংলোতে প্রবেশ করে। আমাদের রুমে যায় এবং রুমের এক কোণায় ফ্লোরে সাদা পাউডারের মতো কিছু একটা দিয়ে প্রথমে 4 কোণা একটা ঘর আঁকে। আমাদের বলে ঘরের ভেতর বসে থাকতে এবং 4 কোণায় 4টা মোমবাতি জ্বালিয়ে দেয়। তারপর রুমের অপর প্রান্তে একটা ত্রিভুজ আকৃতির ঘর আঁকে এবং এর ভিতরে আবার গোল একটা বৃত্ত আঁকে। ত্রিভুজের 3 কোণায় 3টা লাল রঙের মোমবাতি ধরিয়ে দেয়। তারপর ওই বৃত্তের ভেতর তার এক চেলাকে বসায়। কিছুক্ষণের মধ্যেই সেই তান্ত্রিক ত্রিভুজটার সামনে বসে মন্ত্র পাঠ করা শুরু করে। প্রায় অনেকক্ষণ মন্ত্র পড়ার পর ত্রিভুজের ভেতরে থাকা ব্যক্তিটা কথা বলতে শুরু করে। কণ্ঠটা ছিল খুবই ভারী এবং একসাথে 2 জন কথা বললে যেরকম শোনা যায় ঠিক সেরকম লাগছিল তার গলার ভয়েসটা। সে বলছিল, কেন ডেকেছিস আমাকে? তান্ত্রিক বলে, একটা ভুল হয়ে গেছে। ছেলেটা আসলে বোঝে নাই, না বুঝে আপনাদের বিরক্ত করেছে। আমি ওর পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জিনটা বলে, না না, এটা ভুল হতে পারে না। ও আমাদের উপর পাথর নিক্ষেপ করেছে। এত বড় স্পর্ধা ওর হলো কী করে? তান্ত্রিক বলে, মূর্খ ছেলে, বুঝতে পারে নাই। আপনারা তাকে ফেরত দিয়ে দিন, বিনিময়ে আপনারা যা চান আমরা তাই দিব। আর অনেক কথাবার্তা চলে ওই তান্ত্রিক আর জিনটার মধ্যে। তান্ত্রিকের চেলার উপর ভর করা জিনটা এক পর্যায়ে বলে, ঠিক আছে, 2টা ভেড়া আর 10 কেজি মিষ্টি আমাকে ভোগ দিয়ে দেয়, আমি ওকে ছেড়ে দেব। তান্ত্রিক বলে, আমরা খুব শীঘ্রই এসবের বন্দোবস্ত করতেছি। জিনটা বলে, ভেড়া আর মিষ্টিগুলো ফ্যাক্টরির ভেতরে 10 মিনিট পর ফ্যাক্টরির গেটের সামনে থেকে ওকে নিয়ে যাইস। আমি যেন ওদের আর এই ফ্যাক্টরির আশেপাশে না দেখি, দেখলে আর খুঁজে পাবি না। একটু পরেই বৃত্তর ভেতরে থাকা তান্ত্রিকের চেলাটা বসা অবস্থায় ছিল, সে মাটিতে শুয়ে পড়ে। তান্ত্রিক এলমিয়নকে বলে তাড়াতাড়ি 2টি ভেড়া আর 10 কেজি মিষ্টি নিয়ে আসতে। এলমিয়ন তার চাচাকে সাথে নিয়ে বাজার থেকে 10 কেজি মিষ্টি কিনে আনে এবং তারা যে ভেড়া পালতো সেখান থেকে 2টি ভেড়া নিয়ে বাংলোতে চলে আসে।
তান্ত্রিক তার চেলাদের দিয়ে এগুলো ফ্যাক্টরির ভেতর পাঠিয়ে দেয়। 10 মিনিট পর তান্ত্রিক এলমিউনো তার চাচাকে সাথে নিয়ে ফ্যাক্টরির গেটের সামনে যায়। গিয়ে দেখে সাইম গেটের সামনে মাটিতে পড়ে আছে। তান্ত্রিক ওর কাছে যায় এবং তার চেলাদের সহায়তায় তাকে ধরে ফ্যাক্টরি হতে অনেকটা দূরে নিয়ে আসে। তারপর তান্ত্রিক তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ওই পানিতে কিছু মন্ত্র পড়ে ফু দিয়ে সেই পানি ছিটিয়ে দেয় সাইমের মুখে। সাইমের হুঁশ ফিরলে তাকে নিয়ে এলমিউন বাসায় চলে আসে। এলমিউনের চাচা তান্ত্রিককে টাকা দিয়ে বিদায় করে। 5,000 টাকা বাড়িয়ে তান্ত্রিককে 35,000 টাকা দেওয়া হয়। চলে যাওয়ার সময় তান্ত্রিক বলে যায় সাইমকে যেন এই বাংলোতে আর না আনা হয় এবং যত দ্রুত সম্ভব তাকে যেন তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর ভালো কোনো হুজুর দিয়ে যেন তাকে রুকায়া করানো হয়। সাইমকে বাসায় আনার পর তাকে হালকা খাবার খাওয়ানো হয়। আমরাও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সাইম কিছুটা সুস্থ ফিল করলে আমরা আমাদের বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। ওই দিন দুপুরেই রওনা দিয়ে আমরা মৌলভীবাজারে চলে আসি। এলমিউন সাইমের বাইক নিয়ে আমাদের সাথে আসে এবং এলমিউনের চাচা সাইমকে নিয়ে সিএনজি রিজার্ভ করে চলে আসে। আমরাও যাই। সাইমের আব্বা আম্মাকে বিষয়টা খুলে বুঝিয়ে বলি। তারা তাদের পরিচিত এক হুজুরকে বিষয়টা জানালে হুজুর বলে পরদিন সকালে তাদের বাসায় আসবে। আমরা সাইমের কাছে বসি, বলি তুই কেন এমনটা করতে গেলি? সেদিন রাতে তুই আমাদের সাথে দৌড় দিয়ে বের হয়ে গেলেই তো এত ঝামেলায় পড়তে হতো না। সে তার সাথে ঘটা সব ঘটনা আমাদের খুলে বলতে শুরু করে। সাইমের ভাষ্যমতে সেদিন রাতে আমি রাহাত যখন দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যাই তখন সাইম একটু নড়তে পারছিল না। সারা শরীর তার অবশ হয়ে আসছিল। সে জুড়ে চিৎকার করে আমাদের ডাকছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কিছুক্ষণ পর বাংলোর দেয়াল ভেদ করে দুটো কালো ছায়ামূর্তি রুমে প্রবেশ করে। বিশাল দেহি দুটো অবয়ব, গায়ে কালো চাদর মোড়ানো, তাদের চোখগুলো লাল আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। একটা অবয়ব টেবিলের উপর থেকে রসগোল্লার হাঁড়িটা তুলে নেয়। অন্য অবয়বটি সাইমের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। সে মোবাইল হাতে নিয়ে আমাদের কল করার জন্য, কিন্তু মুহূর্তের মধ্যেই ওই অবয়বটি সাইমের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তারপর তার আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে একটা অন্ধকার রুমের ভেতর খুঁজে পায়। তার শরীর খুব দুর্বল হয়ে আছে। কোনো রকম রুমের দেয়ালে হাত লাগিয়ে রুমের দরজাটা খুঁজে বের করে। তারপর সে দরজা খুলে বাহিরে এসে দেখে ওই পরিত্যক্ত চা ফ্যাক্টরির ভেতর সব মেশিন অটোমেটিক চালু হয়ে আছে। আশেপাশে কেউ নেই। চা পাতা বহন করা বেল্টগুলোতে বিভিন্ন পশুর হাড়, মাথার খুলি এসব গিয়ে একটা বড় মেশিনের ভেতরে ঢুকতেছে। সে ফ্যাক্টরি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছিল, কিন্তু পাচ্ছিল না। তার ধারণা মতে সে প্রায় 4-5 ঘন্টা ফ্যাক্টরির ভেতরের পুরো এরিয়া ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা সে খুঁজে পায়নি। হঠাৎ সবগুলো মেশিন একসাথে বন্ধ হয়ে যায়। কারো হাঁটার আওয়াজ শুনতে পায় সে। পেছন ফিরে তাকাতেই একটা অবয়ব তাকে আবারও সজোরে একটা থাপ্পড় মারে। তারপর যখন তার জ্ঞান ফিরে সে দেখে এলমিয়ন ও তার চাচা সে তান্ত্রিক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমরা সেদিন সাইমের সাথে তাদের বাসায় থাকি। পরদিন সকালবেলা হুজুর আসলে আমরা তার সাথে সব ঘটনা শেয়ার করি। তিনি আমাদের সবাইকে কিছু আমল শিখান এবং একটা বোতলে কিছু পানি পড়া দিয়ে যান। সব কিছুই বুঝলাম, কিন্তু আমার বাইকের পেছনে ওঠা লোকটা আবার তাকে ওই রুমে পচাগোলা লাশ রূপে দেখা, এই বিষয়টা আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না। এ ব্যাপারে হুজুরকে জিজ্ঞেস করলে উনি বলেন, তোমাদের বয়স এখন কম, সব বিষয়ে সব কিছু তোমাদের জানতে হবে না। এসব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো, আর যে আমল করতে বলেছি সব সময় এগুলো করার চেষ্টা করো। সপ্তাহখানিকের মধ্যেই সায়েম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হুজুর আমাদের 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করার নির্দেশ দিয়ে যান, আর সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মাসেহ করার আমল করতে বলে দিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমরা এখন সবাই সুস্থ আছি। তো এই ছিল আমাদের 4 বন্ধুর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম সাথে বন্ধুরা, আমি সামরি আনসারি। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। মায়াবতীকতায় আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমাকে পাঠিয়েছেন আমাদের মেল অ্যাড্রেসে আফরিন হোসেন। তো বেশ কয়েকদিন আগে তিনি ঘটনাটি পাঠিয়েছিলেন, তো আজকে আপনার মাঝে আমি এই ঘটনাটি শেয়ার করছি। তো শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আফরিন হোসেনকে এই ঘটনাটি পাঠানোর জন্য। তো উনি যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবে আপনার মাঝে আমি তুলে ধরছি। ঢাকা একটি আবাসিক এলাকায় ইশতিয়াক আহমেদ তার পরিবার সহ বসবাস করেন প্রায় ১৯ বছরের অধিক সময়। তিনি এত বছরের মধ্যে বাসা পরিবর্তন করেছেন মাত্র ২ বার। তাও বাসা দুটো কনস্ট্রাকশন কাজের জন্য ছেড়ে দিতে হয়েছিল তার। লাস্ট যে বাসটা তিনি ছেড়ে দিয়েছেন কাকতালীয়ভাবে, সেটিও বাড়িওয়ালা ভেঙে নতুনভাবে ভবন তৈরি করবেন বলে ওনাকে জানানো হলে ইশতিয়াক আহমেদকে সেই বাসাটাও ছাড়তে হয়েছে। খুব স্বল্প সময়ে বাসা পরিবর্তন করতে হয়েছে বলে তিনি সেভাবে বাসা খুঁজতে পারেননি। তড়িঘড়ি করে একটি বাসায় উঠে পড়েন কোনো রকম। তবে বর্তমানে তিনি যে বাসাটায় বাস করেন সেটি পুরনো একটা বাড়ি, পাকিস্তান আমলের বাড়ি বলা যায়। কিন্তু ভাড়াটা কম হওয়ায় আর চারপাশের পরিবেশটা একটু খোলা হওয়ার কারণে তিনি এই বাসাটায় জলদি উঠে পড়েন। বাড়িটি ৩ তলা বিশিষ্ট একটা বাড়ি ছিল। নিচতলাটা একদম ফাঁকা, একটা বেসমেন্ট আর পানির ট্যাঙ্ক। ২-১জন ভাড়াটিয়া সাইকেল আর মোটর সাইকেল রাখেন এখানে সেখানে, এই আর কি। আর দোতলায় তিনি সহ আরও ২টো পরিবার। তিনি দোতলার ডান পাশে একটা সাইডে ২ রুমের একটা বাসা ভাড়া নিয়েছিলেন। আর তার পরিবারে তিনি, তার স্ত্রী, তার বৃদ্ধ মা এবং ১৭ বয়সে একমাত্র মেয়ে আরশিয়া থাকতো। তাদের বাসার ভেতরটা ছিল এক রুমের ভেতর দিয়ে আরেকটা রুম, মানে আপনি বাসায় ঢুকতে একটা রুম আর সেই রুমের সোজা দরজা গিয়ে আরেকটা রুম, কাঠের দরজা জানালা ছিল এরকম আর কি। জানালায় কিছু শিক দেয় লম্বালম্বিভাবে, পুরোনো আমলের বাসা যেমন হয় আর কি। তো প্রথম ঘরে তিনি আর তার স্ত্রী ঘুমাতেন, আর ভেতরের রুমে ওনার মা আর মেয়ে থাকতো। বাসায় ওঠার পর কিছুদিন সব কিছু নর্মালভাবে চলতে থাকে। আর শিয়া পাশে একটা স্কুলে পড়তো, সে এসএসসি পরীক্ষা দেবে, তাই সেই স্কুলের পাশে একটা কোচিং সেন্টার পড়তো। বাসায় ফিরতে ফিরতে প্রায় তার মাগরিবের আজানের সময় হয়ে যেত। ইশতিয়াক ভাই একটা প্রাইভেট সেক্টরে জব করতেন, সেক্ষেত্রে ওনার ফিরতে ফিরতে কখনো রাত ১০টা, কখনো বা ১১টা বেজে যেত। এই সময়টা খুব বেশি মনে না হলেও ওনার বাসার সাইডটাই এটা একটু বেশি রাতই মনে হবে, কারণ বাড়ির পাশের জায়গাটা বেশ ফাঁকা ছিল, পরপর কয়েকটা বিল্ডিং, এছাড়া বাকি সাইডগুলো এরকম ফাঁকা, সামনে খোলা মাঠ, আর বাচ্চারা এসে বিকেলে সেখানে খেলাধুলা করতো। তো ওনার স্ত্রী আর মা বাসায় থাকতেন। জায়গাটা মোহাম্মদপুরের একটা এরিয়া, নাম বললে হয়তো অনেকে বুঝে ফেলবেন কোন জায়গাটা এটা, তাই নামটা এড়িয়ে যাওয়া হচ্ছে এখানে। আর সে একদিন কোচিং শেষ করে বাসায় ফিরছিল, যথারীতি মাগরিবের আজানের আগেই সে ফিরছিল সেদিন। যখন ও বাড়ির গেটে ঢুকে নিচের বেসমেন্টে প্রবেশ করে, তখন ওর মনে হয় যে মোটর সাইকেল রাখার জায়গাতে কাউকে মুখ চেপে কেউ ধরে আছে, অথবা মুখ বাঁধা অবস্থায় কেউ আছে এবং ও ও এরকম শব্দ করছে। আর সে শব্দটা শুনে থমকে যায় সে। ও চুপ করে শুনবার চেষ্টা করে আসলে সাউন্ডটা কোথা থেকে ওর কানে আসছে। ও ২ বার জোর করে বলেও ফেলে যে কে কে ওখানে, কেউ আছেন নাকি ওখানে, কিন্তু আসিয়া ও শব্দ ছাড়া আর কিছু শুনতে পায় না। ও সন্ধ্যার আবছাওয়ালে যতটুকু পারে এদিক ওদিক খুঁজতে লাগলো। ওর মনে হলো যে ও এক কদম করে সামনে গেলে শব্দটা ওর থেকে দূরে সরে যাচ্ছে। আসিয়ার এবার একটু ভয় লাগে। সে তখন সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে চলে যায়, কিন্তু তখনও তার কাছে মনে হয় শব্দটা তার খুব কাছে। পরে সে সিঁড়ি বেয়ে বাসায় চলে আসে। রাতে ইশতিয়াক ভাই বাসায় ফিরলে ওনারা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। ৩টা কি রাত ৩:৩০ হবে তখন। এই সময়টায় মানুষ বেশ গভীর ঘুমে থাকে। হঠাৎ দরজার বাহির থেকে এরকম বুট জুতা পরার শব্দ আসছিল। মনে হচ্ছিল বুট জুতা পরে ধুপ ধুপ করে কয়েকজন সিঁড়িতে উপরে উঠে আসছে এমন একটা শব্দ। ইশতিয়াক ভাইয়ের ঘুম ভেঙে সাথে সাথে ওনার মাও পাশের রুম থেকে ওনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে এটা জানার জন্য। তখনও দরজায় এরকম ঠকরে একটা শব্দ আসে, আওয়াজটা বেশ জোরে আসছিল। ইশতিয়াক ভাই দরজা খুলতে যেয়ে একটু ভয় পেয়ে যান। ওনার সাথে
ওনার স্ত্রীও উঠে গেল। ইস্তেক ভাই বললেন, কে দরজার বাইরে? কে একজন দরজায় লাথি দিতেই উর্দুতে কথা বলতে থাকে। ইস্তেক ভাই সেটার অর্থ না বুঝলো এটা বুঝলেন যে বাইরে যিনি কথা বলছেন সে হয়তো গালাগালি দিচ্ছেন আর দরজা খোলার জন্য হুমকি দিচ্ছেন। ইস্তেক ভাই ভাবতে লাগলেন হয়তো পুলিশ এসেছে, কিন্তু তারা উর্দুতে কথা বলছে কেন, এটা তার মাথায় আসছিল না। এরপরই 2-3টা ফায়ার করার মতো আওয়াজ হলো এবং করা হবে তারা একটা গালি দিয়ে বসলো এবং বলল, বাইরে আয়। এরকম করা হবে, এরকম গালাগালি করার পর আসলে এটুকু এমনভাবে বলা হয়েছে যেটা যে কেউ বুঝবে, মানে যে অংশটুকু বলা সেটা গালিটা অবশ্য এটা ভেবে দেওয়া আছে, বুঝে গেছে যে কোনো বাঙালি হয়তো তাদের সাথে আছে এখানে। তখন ইস্তেক ভাই ভয়ে ভয়ে তার মা এবং মেয়ের ঘরে আর তার স্ত্রীকে এরকম তালা মেরে তিনি আলাদা করে রেখে তিনি দরজা খুলতে গেলেন। কাপা কাপা হাতে তিনি দরজা সিটকানিটা খুললেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সেখানে কেউ নাই, পুরা ফাঁকা। কিন্তু বেসমেন্ট থেকে শব্দ আসছে, কান্নার আর আকুতির একটা শব্দ আসছে। আর তাকে যে দরজা খুলতে বলেছিল তারাই কাউকে গালাগালি দিচ্ছে, এটা বেসমেন্ট থেকে তখন শোনা যাচ্ছিল। ধূপ ধাপ বুটের সাউন্ড আর মানুষের আত্মচিৎকার। যাদেরকে মনে হচ্ছে অত্যাচার করা হচ্ছে তারা সবাই বাঁচার আকুতি করছে। তিনি সিঁড়ি দিয়ে 1 পা 2 পা করে নিচের দিকে নামলেন। মনের মধ্যে প্রচন্ড রকমের ভয় নিয়ে সিঁড়িতে একবার নিচে নেমে যাওয়ার পর তিনি দেখেন যে কয়েকজন লোক বেসমেন্টে পড়ে আছে, এদের হাত পা বাঁধা, কারো মুখও বাঁধা, একেবারে আবছালয় তিনি দেখেন সেসব। এর মাঝে কয়েকজন আর্মি টাইপ গেট আপ করা এরকম লোক দাঁড়িয়ে আছে। বাঁচার আকুতি করা একজনকে এক পাশে রেখে কিছু জিজ্ঞেস করা হচ্ছে। সে মাথা নেড়ে কিছু জানে না বলছে, শুধুটুকু বুঝতে পারছেন ইস্তেক ভাই। আর তখনই তাকে বুকে বুট জুতাতে সজোরে লাথি মারা হচ্ছে। গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে একজন অফিসার। ইস্তেক ভাইয়ের মাথাটা চক্কর মেলে উঠল, বুকে ব্যথা করতে লাগলো। তিনি কি দেখছেন তিনি নিজেও তা জানেন না। তার কান্না পাচ্ছে, সে নিজের মুখ চেপে কান্না শুরু করে দিলেন আর চুপ করে দেখতে লাগলেন চোখের সামনে বিভৎস সেই দৃশ্য। হুট করেই সবাইকে এক সেলে রাখা হলো। এরপর সেই অফিসারগুলো একসাথে দাঁড়িয়ে গুলি চালিয়ে দিল ওই মানুষগুলোর উপর। গুলির শব্দে ওনার কান স্তব্ধ লেগে যাওয়ার মতো উপক্রম হলো। কয়েক মিনিট চলল এরকম গুলির শব্দ। আবছালয়ে লাল রক্তগুলো কালো হয়ে বের হয়ে যেতে লাগলো বেসমেন্ট ধরে। এরপর একে একে এগুলোতে নিথর হয়ে যাওয়া বডিগুলো টেনে টেনে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছিল আর পানিতে ভারী কিছু ফেলার ঝুপ ঝুপ শব্দ আসছিল। মিনিট 10 পরে সব ঠান্ডা। একে একে অফিসারগুলো মেন গেট খুলে বেরিয়ে গেল। ইস্তেক ভাই এবার দৌড় দিয়ে গিয়ে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। তিনি দৌড় দিতে গিয়েও পড়ে গেলেন বেশ কয়েকবার। শেষে হামাগুড়ি দিয়ে ঘরে এসে কোনো রকম তার ঘরের ভেতর রুমের তালা খুলতে চেষ্টা করলেন। তার হাত বেশ কাঁপছিল, তিনি তালাটা খুলতে পারছিলেন না। ভেতর থেকে তার স্ত্রী, মা, মেয়ে কান্না করছিল, তাকে ডাকছিল। তিনি এক পর্যায়ে তালাটা কোনোভাবে খুলে সেন্স হারিয়ে ফেলেন আর তখন ফজরের আজানটা শুরু হয়। ওনার স্ত্রী আর মেয়ে ওনার মাথায় পানি দেন। ওনার মেয়ে গিয়ে বাড়িওয়ালাকে ডেকে আনেন। অনেকক্ষণ পর ইস্তেক ভাইয়ের সেন্স ফিলে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে এরকম ওই অবস্থায় পুরো ঘটনাটা বলেন। তখন বাড়িওয়ালা ওনাকে বলেন যে ভাই, এটা তো আপনার ভুল। রাতের বেলা কত কিছু চলাচল থাকে, আপনি রাতে দরজা খুলতে গেলেন কেন? এগুলো কিছু না, হয়তো খারাপ কিছু দেখছেন আপনি, আল্লাহ বাঁচাইছে, খারাপ কিছু হয় না আপনার। রাতে কখনো দরজা খুলবে না বলেও আমরা তো কখনো এমন কিছু দেখি নাই। তো তিনি বললেন, ভাই যেভাবে কথা বলছিল আমি তো ভাবছিলাম পুলিশ হয়তো। এখানে আরও কিছু কথা আছে যেগুলো আমি উল্লেখ করতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। এরপর বাড়িওয়ালা ওনাকে বুঝ দিয়ে চলে যায়। তিনি ফজরের নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েন আর পরদিন অফিসে যাননি। ভাবলেন যেহেতু রাতে ভয় পেয়েছেন একটু রেস্ট দরকার, ওনার শরীরটা বেশ খারাপ লাগছিল। বেশ বেলা পর্যন্ত তিনি ঘুমালেন। ঘুম থেকে উঠে তিনি খাওয়া দাওয়া করলেন, পরিবারকে সময় দিলেন। আর এর মাঝেও তার মাথায় রাতের ওই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল, কেননা বিষয়টা আমরা যতটা সাধারণভাবে শুনছি তার কাছে কিন্তু পুরোটাই ছিল ভিন্ন। কানে শোনা আর চোখে দেখার মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। তিনি বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছিলেন কিন্তু পারছিলেন না।
সারা দিন গেল, রাত গেল, সেদিন আর কোনো ধরনের কোনো সমস্যা ওনার ফেস করেন না। পরদিন দুপুরবেলা ওনার মেয়ে আরশিয়া স্কুল থেকে বাসায় ফিরে গোসলে যায়। তখন একেবারেই ভর দুপুর। ওনার মা ঘরে শোয়া আর স্ত্রী রান্নাঘরে। হঠাৎ করে আরশিয়া চিৎকার দিয়ে ওঠে। ইশতিয়াক ভাইয়ের স্ত্রী দৌড়ে বাথরুমের সামনে গিয়ে দরজা ধাক্কা থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ভয় পেয়ে ওনার স্ত্রী ইশতিয়াক ভাইকে ফোন করেন। ফোন পেয়ে তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং এক প্রকার দরজা ভেঙেই ফেলেন। যেহেতু মেয়ে গোসলে ছিল, তাই ওনার স্ত্রী ভিতরে গিয়ে মেয়েকে বের করে আনেন। মেয়েকে বের করে আনার পর ভেজা কাপড় বদলে দেন ওনার স্ত্রী। এরপর তিনি মেয়েকে বিছানায় নিয়ে শোয়ান। দুজন মিলে হাতে পায়ে তেল মালিশ করতে থাকেন। এদিকে পাশের ভাড়াটিয়া চলে আসে শব্দ আর মুসলিম শুনে। প্রায় 20 মিনিটের মতো চেষ্টা করবার পর যখন আরশিয়ার জ্ঞান ফেরেনি, তখন তারা মেয়েকে নিয়ে কাছে একটা হাসপাতালে চলে যায়। সেখানে চিকিৎসা দেবার পর প্রায় 1 ঘন্টা এরকম সময় যায়। তারপর না মেয়ের হুঁশ আসে। মেয়েকে আরও কয়েক ঘন্টা পর রিলিজ দেওয়া হলে বাসায় নিয়ে এসে পড়েন তারা। বাসায় আসার পর ওনার মেয়েকে কি হয়েছে সেটা জিজ্ঞাসা করলে মেয়ে বলে সে যখন গোসলে যায় তখন সব নর্মালি ছিল, কিন্তু বালতি থেকে পানি নেওয়ার জন্য সে যেই নিচু হয়েছে ঠিক তখন কেউ তার মুখ বালতির পানিতে চেপে ধরে। কিন্তু হুট করে তার মনে হয় যে শুধু তার মুখ নয়, পুরো শরীরটা পানির তলায় চলে যাচ্ছে। সে হয়তো কোনো পুকুর বা জলাশয়ে আছে। সে হাত পা ছুটতে থাকে এবং তার দম বন্ধ হয়ে আসতে থাকে। একটি সময়টায় সে বুঝতে পারে যে তাকে কেউ পানির ভেতর থেকে বের করে আনলো। তখন ও চোখ বন্ধ করা অবস্থায় চিৎকার করে। এরপর তার আর কিছু মনে নেই। এবার ইশতিয়াক ভাই বুঝলেন ব্যাপারটা আসলে নর্মাল না। তিনি মেয়েকে কোনোরকম সান্ত্বনা দিলেন, বললেন গরমের দিন ক্লাস কোচিং এরকম করার কারণে বেশি পড়ালেখা হয়েছে দেখে প্রেশারে আর হয়তো এমন হয়েছে। কিন্তু তার মন থেকে তিনি তার মনটাকে শান্ত করতে পারছিলেন না। আজকের ঘটনা তাকে বারবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা বিষয়টাকে তাই মনে করে দিচ্ছিল। তো একটু পরে মাগরিব আজান হলে তিনি ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলেন, সাথে 1 বোতল পানিও নিয়ে গেলেন। যেহেতু মেয়েটা ভয় পেয়েছে, তাই ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে তিনি পানিটা মসজিদে নিয়ে যান। মসজিদে যাবার পর তিনি নামাজ শেষ করে ইমাম সাহেবের কাছে যান এবং তেমন কিছু না বলে শুধু বললেন, হুজুর শরীরটা খারাপ আর মেয়েটা খুব একটু ভয় পেয়েছে, একটু পানিটা পরে দেন, ঝাড়ফুঁক দিয়ে দেন। হুজুর তাকে কয়েক সেকেন্ড দেখলেন এবং বললেন, পানি পরে নেবেন, ঠিক আছে, তবে এটা এখন না। আপনি মসজিদে বসে ইস্তেগফার করতে থাকেন, আমি একটু বাহির থেকে আসছি। তিনি একটু অবাক হলেন এই কথায়, কারণ তিনি তো একটু পরা পানি চেয়েছেন। এতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে, অথচ হুজুর তাকে বসিয়ে রেখে বাইরে চলে যেতে চাচ্ছেন। তিনি বললেন, হুজুর আমার তো বাসায় যেতে হবে। মানে ইস্তেগফার সে হুজুরকে এটা তিনি বললেন, আপনার তো বেশি সময় লাগবে না হুজুর, একটু দেন না পানিটা পরে। তখন হুজুর বললেন, ভাই শুধু পানি পড়া দিয়ে কি সমাধান হবে? আপনার ভালোর জন্য বলছি, আপনাকে বুঝতে হবে একটু। আপনি বসেন, ইস্তেগফার করতে থাকেন। এই বলে হুজুর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। প্রায় আধা ঘন্টা পর হুজুর ওনার একজন লোক নিয়ে মসজিদে প্রবেশ করলেন। এসে ওনাকে বলল, আপনার পড়া হয়েছে, এবার থামেন। পরিবারকে সঠিক শিক্ষাটা দিচ্ছেন তো ভাই? ইস্তেগফার ভাই একটু বিরক্ত হয়ে বলল, হুজুর আপনি আমাকে এভাবে বসে কোথায় চলে গেলেন? এতক্ষণ পরে সে জিজ্ঞেস করছেন পরিবারকে শিক্ষা দিচ্ছে কিনা। হুজুর বলল, শুনেন, আপনি তো আমাকে বলেন নাই কোথায় কি সমস্যা, বলেছেন? তিনি বললেন, না। হুজুর আবার বলল, আপনি যদি আপনার স্ত্রীকে সতর্ক করতেন তাহলে তিনি আপনার মেয়েকে সতর্ক করতে পারত। আপনি কিন্তু তা করেননি কখনো। এত ওয়াজ মাহফিলে যান, নামাজ কালাম পড়েন, অথচ আপনার স্ত্রী সন্তানকে তো শিক্ষা দ্বারাই দিলেন না, কখনো শাসনও করলেন না। সেদিন যখন আপনি দরজা ভেঙে আপনার মেয়েকে উদ্ধার করতে চাইলেন, লজ্জায় মেয়ের দিকে তাকাতে পেরেছেন? এবার ইস্তেক ভাই মাথা নিচু করে ফেললেন। হুজুর বললেন, শুনেন ভাই, আপনারা অনেকেই দ্বীনের পথে চলেন এবং চলার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, কিন্তু নিজের পরিবারকে কেন সেভাবে চালানোর চেষ্টা করেন না? এখন এই যে ঝামেলা পড়লেন, কিভাবে বাঁচবেন? এটা তো ঘটতেই থাকবে আপনার সাথে, এরা তো আপনার বংশ পিছু লেগে নিয়েছে। তখন ইস্তেক ভাই হাওমা করে কেঁদে ফেললেন। হুজুরের হাত ধরে কাকতামিনতি করতে লাগলেন। হুজুর বলল, ভাই এখন কেঁদে লাভ নাই, আমি যতটুকু পারি চেষ্টা করব। এরপর হুজুর ওনাকে সাথে নিয়ে ওনার বাসায় আসেন। আসার সময় হুজুর যখন গেটে ঢুকবে তখন গেটে অনবরত ঢিল পড়তে থাকে। তখনও কিন্তু এশার নামাজের সময় হয় নাই। হুজুর দোয়া পড়তে পড়তে উপরে উঠলেন, সাথে ওনার ওই লোক আর ইস্তেক ভাই।
বাসায় যাবার পর ওনার যেটা দেখেন যে ওনার মেয়েকে বেঁধে রেখেছে ওনার স্ত্রী পাশে বাসার এক মহিলা বসা, পাশের বাসায় একটা মহিলা বসে আছে। তার তখন মেয়েটাকে রেখে বাকিদের ভেতরে ঘরে যেতে নির্দেশ দিলেন হুজুর ভিতরে থাকা ইস্তেক ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন তিনি বলেন যে তিনি ঘরের কাজ করছিলেন আর আসিয়া তখন ওর ঘরে ওর দাদির সাথে শোয়া। হঠাৎ পাশের বাসার মানুষের চেঁচামেচি শুনে দরজা খুলতে গিয়ে দেখেন যে দরজাটা খোলা। তো আমি আসিয়ার ঘরে গেলাম, দেখি মা শুয়ে আছেন কিন্তু আসিয়া ঘরে নাই। আমি মাকে বললাম, মা আসিয়া কই? তখন কিছু না বলে আমার দিকে তাকিয়ে থাকলেন। ওনার চোখের ভাষা ছিল অন্যরকম। আমার ভয় লাগলো যে ওনার চাহনি দেখে। আমি তখন ওনাকে রেখে গেটের বাইরে যাওয়ার জন্য এক সিঁড়ি নেমেছি। তখন দেখি কয়েকটা ছেলে দৌড়ে আসছে। তাদের মধ্যে একজন বলল, আন্টি আপনাদের বাসায় কে সুইসাইড করতে যাচ্ছে? আমার আর বুঝতে বাকি নেই এটা আরশিয়া। আমিও ওদের সাথে দৌড় দিলাম। গিয়ে দেখি আরশিয়া ছাদের একদম কোনায় দাঁড়ানো, একটু এদিক সেদিক হলে সে পড়ে যাবে নিশ্চিত। ছেলেগুলোর মধ্যে একজন ওকে ধমক দিয়ে ধরতে গেল, তখনই ও কেমন যেন করতে লাগলো, ওর চোখ মুখ কেমন জানি পাল্টে যেতে লাগলো। ও চিৎকার করতে করতে উঁচুতে বলল, আয় আয় আয়, ছুঁয়ে দেখ আমাকে, আয় দেখি তোর কত সাহস, আয় আয়, এখান থেকে একটা লাথি দিব, কোথায় গিয়ে পড়বি নিজেও জানিস না, আমাকে ঝাড়ি দিচ্ছিস কেন? আরে আমি যদি নিজের ঘরে দৌড়ে দিই তো তোদের সমস্যা কি? তো এরকম ওর গলায় স্পষ্ট উর্দু ভাষা সে কথা বলছিল। তখন সেখান থেকে একটা ছেলে ওকে বলল, দেন আপনি লাভ দেন সাহস থাকলে। বলা মাত্র আসিয়া লাভ দিতে গেলে ওই ছেলে থাবা দিয়ে ওর হাতটা টান দিয়ে ধরে ফেলে, আর সাথে সাথে ও জ্ঞান হারায় ফেলে। কোনো রকম ওকে বাসায় নিয়ে আসি। আনার সময় দেখি ওর পায়ে এক জোড়া বুট পরা, বেশ পুরাতন। এরপর চোখে মুখে পানিতে ওর জ্ঞান ফিরে আসে। ওরে জুতাটা খুলতে বলাতেই তখন সে উম্মাদের মতো আচরণ করে, আর ছাদে যাবার জন্য পাগলামি করে, সেই সাথে গালাগালি করে, সব উর্দু ভাষায়। কিছু ভাষা তো আমরা বুঝিও না। তাছাড়াও ও যে পরিমাণ শক্তি দিয়ে আমাদেরকে ছুটে যেতে চেয়েছিল তাতে আমরা ওকে ধরে রাখতে পারছিলাম না, তাই বেঁধে রাখি। আপনারা যখন গেট খুলে প্রবেশ করছেন তখন সে চুপ হয়েছে। এবার হুজুর আরশিয়ার দিকে তাকালে সে একটা মুচকি হাসি দেয় আর বলে, বদতমিজ। তো এরকম একটা কথা বলাতে হুজুর একটু আশ্চর্য হয়ে যায়। হুজুর বলল, ওরা বেয়াদব হোক, খারাপ হোক, যা খুশি হোক, তোর তাতে কি সমস্যা? তুই তো ভালো, তাহলে কেন এটা করছিস? পেরেশান কেন করছিস এই পরিবারকে? আরশিয়া উর্দুতে কিছু বলল, যার অর্থ ছিল, এরা নির্লজ্জ বেহায়া, এরা সুযোগ করে দিয়েছে আমাকে এদের পেরেশানি করার জন্য। তোরা না মুসলমানের বাচ্চা, ফরজ গোসলে তোদের তো দেরি হয় কেন? বিনা কাপড়ে গোসল করে শয়তানকে ডাকিস কেন? এখন দেখ সব কটা সুরের বাচ্চা কেমন মজা দেখায়। হুজুর তখন বলে, দেখ ওরা ভুল করেছে, শুধরে যাবে, কিন্তু তুই তো এখন ওদের ছেড়ে চলে যা, আর কষ্ট দিস না, অনুরোধ করছি তোকে। আর সে আর নর্মাল গলায় বলল, যা চলে যাচ্ছি। একেবারে বলেই আসিয়া মাটিতে পড়ে, এবং মাটিতে পড়ে সে মনে হচ্ছে যে জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বুঝলেন এই বদমাশ যাবে না, সেটা অভিনয় করছে, আর হুজুর আগেই টের পেয়ে গিয়েছে এটা শক্তিশালী, তাই তিনিও বার্গেন করবেন না আগেই ভেবে এসেছিলেন। আরশিয়াকে ওর বাবা তুলতে যাবে, ঠিক তখন আরশিয়া বলে ওঠে, আমি কিন্তু যাইনি, আবার চলে এলাম, আবার যাব, আবার আসবো, একেবার যাবো এরকম বলিনি। হুজুর কিছু বলতে যাবার আগে মেয়েটা আরেকবার জ্ঞান হারালো। এবার হুজুর বেশ কিছু দোয়া দুরুদ পড়ে ঘরের চারপাশে দিলেন, পানি ছিটালেন এবং একটা ছোট পুটলি বেঁধে দিলেন ঘরের দরজায়। এরপর ইস্তিয়াক ভাইকে বললেন, আপনারা যত সম্ভব তত দ্রুত বাসাটা ছেড়ে দেন ভাই, আমার অত ক্ষমতা নেই এদের মোকাবেলা করার মতো, এরা অনেকে হবে সংখ্যায়, আমি সামান্য কিছু দিয়ে গেলাম, এটা বেশিক্ষণ টিকবে না। এরপর তারা সেদিন রাতটা পার করে পরের দিন নতুন বাসার সন্ধান পায় এবং সেখানে তারা কদিন পর উঠে যায়। কিন্তু তারা বাসা ছাড়ার দিন সন্ধ্যায় ঘটে এক নির্মম ঘটনা। সারাদিন লোকজন নিয়ে জিনিসপত্র নিতে নিতে সন্ধ্যা হয়ে যায় তাদের। সব জিনিস নেওয়ার পরে ইস্তিয়াক ভাই ওনার আম্মাকে নেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি হাঁটাচলা করতে পারেন না একা একা। তাছাড়া নতুন বাসায় বেড ঠিক না করে ওনাকে নিয়েও লাভ নাই, তাই ওনাদের ওই রুমে রকিং চেয়ারে ওনাকে শুয়ে রেখে কাজ করছিলেন সবাই।
শেষের দিকে ট্রাকের সব মালামাল তুলে নিয়ে যখন ওনাদের কিচেন র্যাকটা বের করতে যাবে তখন সেটা বড় হয়, বের করার সময় দরজায় লেগে হুজুরের বেঁধে দেওয়া পুটলিটা ছিঁড়ে যায়। ইশতিয়াক ভাই যেহেতু ট্রাকের কাছে ছিলেন তাই তিনি বিষয়টা অবগত ছিলেন না। ওনার স্ত্রী এবং মেয়েও নিচে নামা অবস্থায় টুকটাক যা ছিল তার টাকা তুলে থাকে। তো নিচে একটা সিএনজিও এরকম আনা হয় যাতে যেখানে ওনার স্ত্রী, ওনার মা এবং মেয়ে সেটাতে করে যেতে পারবে, এবং আর ওনার ইশতিয়াক ভাই তো ট্রাকের সাথেই যাবেন। তো সন্ধ্যা গেছে, তখন সব গুছিয়ে ইশতিয়াক ভাই আর তার স্ত্রী গেলেন ওনার মাকে আনতে, কিন্তু তারা গিয়ে দেখেন তার মা মাটিতে পড়ে আছে। ইশতিয়াক ভাইয়ের মা তিনি মাটিতে পড়ে আছেন, আর ওনার ঘাটটা একেবারে পুরো উল্টা করে ঘুরানো। লাশের পাশে আসিয়ার পায়ের সে বুট জুতা পড়ে আছে যেগুলো আসিয়া মা ফেলে দিয়েছিলেন, আর বুট জুতার ছাপ পুরো ঘর জুড়ে। দেখে মনে হবে একসাথে কয়েকজনের জুতা পরে এই ঘরে প্রবেশ করেছিল, যাদের পায়ে অনেক কাদা ছিল, পুরো ছাপগুলা দেখা যাচ্ছিল ফ্লোরে। এটা দেখে তো তারা একেবারে হতভম্ব, এটা কিভাবে সম্ভব? মাত্রই দেখে গেলেন তিনি তার মাকে, এবং মালামালও নিচ্ছিলেন, এভাবে পড়ে গেল, না কোনো শব্দ হলো, না কোনো চিৎকার হলো। ওনারা কান্না ভেঙে পড়লেন। আশেপাশের লোকজন বাড়িওয়ালা আসলো। আসলে কি সান্ত্বনা দিব ওনাদেরকে? মায়ের মৃত্যুতে কারো তো সান্ত্বনা দেওয়া যায় না। পাশের মসজিদ থেকে খাটে আনা হলে লাশ তুলে হয় গোসলের জন্য, তার মেয়ে বউ সব সেখানে পাঠিয়ে দিয়ে তিনি কোনো রকম নতুন বাসায় গাড়ির লোক দিয়ে মালামাল রেখে আসেন। আবার পুরনো বাসায় মসজিদে এলেন তিনি। আত্মীয় বা পরিচিত যারা ছিলেন তাদের ডেকে খুব অল্প সময় ছোট পরিসরে জানাজা সম্পন্ন করেন। লাশ দাফনের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি থেকে আসবার পর তাদের সাথে তেমন কিছু ঘটেছে কিনা আমি জানতে পারিনি, তবে শেষে যেটা জানতে পেরেছি তা হলো ইশতিয়াক ভাই যে বাসাটা ভাড়া নিয়েছিল সেটি ছিল যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি মিলিটারিদের ক্যাম্প। নিচের যে বেসমেন্ট, সেখানে বাঙালিদের এনে টর্চার করা হতো এবং হত্যা করা হতো। এরপর সেখানে থাকা পানির ট্যাঙ্কে জীবিত বা মৃত ব্যক্তিদের দুভাবে ফেলে রাখা হতো। আর ওনারা যে রুমটায় ছিলেন সেটি ছিল অসংখ্য বীরাঙ্গনাদের অত্যাচারিত হওয়ার জায়গা। এমনিতেই এখানে অনেকের কার ইঞ্জিন বা দুষ্টু জিন থাকে, যেটা অনেকই আগেই বোঝা গিয়েছিল। তবে ইশতিয়াক ভাইয়ের পরিবারের এই দুর্ভাগ্য মূল আসল কারণ ছিল তাদের কিছু বদভ্যাস। ওনার স্ত্রী এবং ওনার মেয়ে বেশ কিছু এমন কাজ করেছিলেন যা আসলে এখানে ঘটনা বলা সম্ভব না। টুকটাক কিছু কাজ করেছিলেন যেটা ধর্মবিরোধী ছিল, আর এ কারণে শয়তান তাদের সহজে অ্যাটাক করে ফেলেছিল। বলতে গেলে এনারা এই বিপদ নিজ থেকে ডেকে এনেছিল নিজের কর্মের দ্বারা, আর কর্মফল তো ভোগ করতেই হতো। যেদিন তার মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল সেদিন তিনি দরজা ভাঙার পর এ কারণেই ভেতরে প্রবেশ করতে পারেননি। কথাগুলো শুনতে অন্যরকম হলেও এটাও সত্যি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। সে হুজুর তাকে বলেছিল যারা ওনার পরিবারের পিছনে লেগে আছে এরা নাকি সহজে ছাড়ে না। তবে আমি এর চেয়ে বেশি জানতে পারিনি, তবে পরে যদি জানতে পারি তা অবশ্যই লিখে পাঠাবো। শুভকামনা জানিয়েছেন আমাদের এই ভাই যিনি ঘটনাটি পাঠিয়েছেন, এবং আমি আর আফরিন হোসেন ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনার ঘটনার জন্য। ঘটনাটি কেমন লেগেছেন অবশ্যই জানাবেন। তো এটাই ছিল আজকের এপিসোডের ঘটনা। সালাম জানাই ভাইকে, এবং প্রতিকতা ভাই মায়ের প্রতিটি শ্রোতাকে আমি সালাম জানাই, এবং আমি রিকোয়েস্ট করব আপনার ঘটনা পাঠান। আপনাদের ঘটনার উপর বেস করে কিন্তু আমাদের এপিসোড চলছে। ঘটনা পাঠানোর ঠিকানা প্রতিকথা@gmail.com। আজ আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।